আসসালামু আলাইকুম লিসেনার্স। তো যে ঘটনাটা বলবো তিনিও আমার রোগীদের থেকে একজন, তার পরিচিত একজন ঘটনা। তো আসলে ডক্টর হয়ে একটা সুবিধা আছে আসলে ভাই, প্রচুর মানুষজনের কাছে ঘটনা পাওয়া যায় যখন সে শোনে যে আমি এরকম ভূতে ফেমে আসছি। তো যে ভাইয়ার ঘটনা বলবো তার নাম হচ্ছে সুজন। তার বাবা মা কেউ ছিলেন না। আচ্ছা, তো বাবা যখন মারা যায় তার 6 মাসের মাথায় মা মারা যায়, কিন্তু মা মারা যাওয়ার ঘটনাটা এমন যে মা কি কারণে মারা যায় তা আসলে এখনো পর্যন্ত উনি বের করতে পারেন নাই। বাবা মারা গেছেন 6 মাসের মাথায় রাতের বেলা, হয়তো স্ট্রোক, মানে এত কিছু চেষ্টা করেন নাই জানার জন্য যে মা কেন মারা গেছে, গ্রামের মানুষজন। তো এখনকার এই নাক ছিটকে জগতের থেকে একটু ভিন্ন জগতের ঘটনা, কারণ রাসেল ভাই 1983 সালের ঘটনা। আচ্ছা, এই রিসেন্ট ঘটনাগুলো না আগের ঘটনা থেকে একটু ডিফারেন্ট। আগের ঘটনার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি এই ঘটনা কালেক্ট করতে তার সাথে প্রায় কুষ্টিয়া এবং ঢাকার মাঝামাঝি রাস্তা, যে আমাদের আফনান ভাইদের রাজবাড়ি এলাকায় আমার সাথে তার দেখা হয়। আমি ওটি করতে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা। তো হাসপাতালেই পরিচয়। ওই তখন তিনি আমার সাথে ওই দিনই লাফাস দেখা, এবং এরপরে আর তার সাথে আমার দেখা হয় নাই। তো তিনি আমাকে ঘটনা বলেছিলেন, এবং ঘটনাটা আসলে আমি আগেই কালেক্ট করে রেখেছিলাম, আমার আগে এপিসোডে বলার কথা ছিল, কিন্তু সামহাও আমি এটা সিলেক্ট করি নাই। আজকে ঈদের দিন মনে হয় এটা বলা উচিত। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম, তুহিন সাহেবের ঘটনাটা, ওনার ঘটনা যেমন হৃদয় বিদারক, এটাও একটু কাছাকাছি পর্যায়ের ঘটনা। আচ্ছা, তো উনি, ওনার বাবা মা ছিলেন না, তো ওনাকে লালন পালনের দায়িত্ব নেন হচ্ছে ওনার খালা, মেজো খালা। তো ওনার খালার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, গ্রামের একটা গ্রাম অঞ্চলে, আমি নাম বলছি না সেই জায়গা। তো উনি বড় হয়েছিলেন খুলনাতে, কিন্তু কুষ্টিয়াতে পরবর্তী সময়ে তার খালার কাছে চলে যেতে হয়। তো কুষ্টিয়াতে যেখানে থাকতেন সেখানে থাকতে থাকতে 5 বছর হয়ে যায়। তো 16-17 বছর, ক্লাস 9-এ তিনি পড়েন তখন, 1983 সালের ঘটনা বলছি। তো ওই দিন প্রচন্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। স্কুল শেষে সে বাসায় আসে। বাসায় আসার পরে তাদের বাসাটা এরকম যে ওই গ্রামের বাড়ির সব, ওই বাড়িটা, ওইখানকার যে কয়টা ঘর বাড়ি আছে তাদের বাড়িটা সবার লাস্টে। তার বাড়ির পেছনে একটা ঝোপ আছে, আর ঝোপের মানে বাড়ির পেছনটাতে ঝোপ, গরুর রাখার একটা গোয়াল ঘর আছে, আর পাশে একটা ল্যাট্রিন আছে তাদের পিছনে যাওয়ার জন্য। ঘরের তো অনেক আগের কথা বলছি রাসেল ভাই। আর ঠিক ল্যাট্রিনটা থেকে 15-20 কদম পেছনে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে ওই বলে যে ওইখানকার লোকজন মিলে মাছ চাষ করে। আচ্ছা, তো উনি 5 বছর হয়ে যায়, তো সেখানকার লোকাল স্কুলে পড়াশোনা করতেন। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হবে ভাব। তো বাসা আসতে আসতে 8টা বেজে যায়। আমি স্কুল শেষে, খেলাধুলা শেষে, আড্ডা মেরে রাত্রে বাসা যেতে আসতে তখন লাগে। তো পড়াশোনা করে তিনি শুয়ে পড়েন সেদিন রাতের বেলা। এরকম যে তাদের বাসায় আসলে ভাই বিড়াল আছে, ওই বিড়ালটা প্রায় সময় কান্নাকাটি করে। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাগে এরকম মেঘের গর্জনে। তো তার বাসা, তার মানে বারান্দা, ঘরের যে বারান্দা, ওই পরে টিন শেড, তো ঘরের যে বারান্দা সেখানে তার খাট ছিল, পড়ার টেবিল ছিল, ওখানে নিচে পড়তো থাকতো। তো তার খালার আবার কোনো সন্তান ছিল না, তিনিই থাকতেন সবসময় তার খালুর দেখাশোনা করার জন্য। খালু বয়স্ক। তো রাত্রে তখন ঘড়ির কাঁটা কয়টা ঠিক নাই, মনে নাই তার, কিন্তু তখন যে গভীর রাতে, এটা তিনি একদম স্পষ্ট আমাকে বলেন যে গভীর রাতে তার ঘুম ভাঙে। আর গ্রামাঞ্চলের রাতে রাসেল ভাই 1983 সালে রাত 12টা মানে অনেক গভীর রাত। আমি এরকম সময়টাই ধরে নিয়েছি আর কি। হঠাৎ করে তিনি একটা কান্নার শব্দ পান। তো ঘুম ভাঙার পর কান্নার শব্দ পাওয়ার জন্য আরো পরিষ্কার ভাবে টিনের চালে তিনি কান রাখেন, যাতে সে পরিষ্কার শুনতে পান এই কান্নাটা কোথা থেকে আসছে। কারণ তারাই হচ্ছে ওই বাড়িটার সর্বশেষ বাড়ি। ওখানে এত রাতে কোনো লোক আসার কথা না। প্রথম ইনস্ট্যান্সে মনে হচ্ছিল যে সে জায়গাটা বিড়াল কান্না করছে। বিড়ালের কান্না আপনি রাসেল ভাই একটু খেয়াল করেন যে অনেক সময় মানুষের মতো, এত স্পষ্ট মানুষের মতো কান্না করে। প্রথম মনে হচ্ছিল এটা বিড়াল কান্না করছে। এই কান্নাটা যখন একটু গভীর হয় তখন বিলাপে শুরু হয়। বিলাপটা এরকম যে আমাকে একটু খেতে দেন, আমি ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাই নাই। ওখানকার যারা গরিব ভিক্ষুক, তারা সকালবেলায় এরকম ভিক্ষুক বা ভিক্ষা করে। এত রাতের বেলা এই জায়গায় খাওয়া চাচ্ছে, খুব অবাক লাগতে থাকলো। কিছুক্ষণ পর
গভীর কান্না, এত মায়া কান্না যে উনি এরকম কান্না আগে কখনো কাঁদতে দেখেন নাই। এরকম কান্না শুনলে যে কেউ ঘর থেকে দূরে বের হয়ে যে তাকে সাহায্য করতে চাইবে। বলছে যে আমাকে কেউ কিছু খেতে দেন, আমি সারাদিন কিছু খাই নাই। মুহূর্তের মধ্যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় তার মায়ের মতো, আমাকে একটু খেতে দেন, আমি কিছু খাই নাই। তো স্বাভাবিকভাবে আপনার মা মরা ছেলে, সে মায়ের ভয়েস শুনছে, মা খেতে চাচ্ছে। প্রথম ধাক্কাতে তার একটু হেল্প করতে মনই চাচ্ছিল, কিন্তু রাসেল ভাই এত গভীর রাতে কে আছে ওইখানে এটা জানার জন্য প্রথমে সে চিন্তা করে আমি কি বের হব কিনা। আর ওই টাফিলে যেত, তো রাতের বেলা প্রায় সময় তিনি ঘরে আসতেন ওখানে বন্ধু বান্ধবদের সাথে। তো তার এরকম ছিল যে আমি তো যেতেই পারি রাতের বেলা, কতই তো আসছি, কত গভীর রাতে বাসায় আসছি, এটা কোনো রাতই না। তো উনি হারিকেন নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যান। তো বাড়ির পেছনটা যাওয়ার সময় ওই ল্যাট্রিনটা পড়ে, ল্যাট্রিনটা থেকে বাম দিকে পশ্চিম দিকে তিনি দেখতে পান একটা উঁচু ঢিবির মতো। ওই ঢিবির উপর, ঢিবিটা এরকম যে প্রথমে এটা ঢিবি মনে হলো, পরবর্তীতে সময় হয়েছে 3.5 হাত, ওই কবরের মতো একটা স্পেস। খুব অবাক লাগতে থাকে যে এই জায়গায় তো লাস্ট 5 বছর ওয়াশরুমে তো যাওয়া আসা হয় রাসেল ভাই, এখানে কখনো এরকম উঁচু ঢিবির মতো কিছু ছিল না। তিনি প্রথম ধাক্কাটা তখন পেয়ে যান যে একটা মহিলাকে দেখে। গাছের নিচে একটা মহিলা বসে আছে, ওই গাছটাও আবার ওই আপনার রাবার গাছ। ওখানে রাবার গাছটার সামনে একটা কবরের মতো একটা স্পেস। এটা কবর কিনা রাসেল ভাই এটা আমি এখনই বলতে পারছি না। একটা মানুষ দেখতে পান, মানুষের অবয়ব দেখতে পান, এইটা দেখে উনি ভয়ে ভেতরে চলে যান। ওই মুহূর্তে খালুকে জাগাবে কিনা জাগাবে এই ডিসিশনে ভুগতে থাকেন। তো সবাই ঘুম। উনি রুমে আসার পরে উনি আবারও কান পাতার চেষ্টা করে, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, আমাকে একটু হেল্প করেন, আমার অনেক বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খুব গুছিয়ে বলছি, এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল। তো উনি ভাবছে বলবে কি বলবে না। হঠাৎ করে এরকম সময় আস্তে আস্তে এই ওখানকার মসজিদে তখন মাইকে আজান হতো না, ওই এলাকার মসজিদে, তো ভয়েসের আজান আসছে এমন সময় শুনতে পেল, আর ঠুকঠাক শব্দ হচ্ছে, তার মানে তার খালু জেগেছেন। আচ্ছা, ওইটা ওই ঠুকঠাক শব্দের মধ্যে ওই কান্নাটা হারিয়ে যায়। আচ্ছা, তো পরবর্তী দিন রাসেল ভাই মানে এটা সিম্পল ভাবেই উনি নিয়েছেন যে কান্নাটা উনি বের করবে। ইয়াং মানুষ তো পরের দিন স্কুলে সে আর যায় নাই। বিকালবেলা তাদের একটা জায়গা আছে, কালভার্টের মতো একটা জায়গা, সেখানে ফ্রেন্ডদেরকে বলে যে এই ঘটনা, আমি তো রাত্রেবেলা গতকালকে আমাদের বাড়ির পিছনে উঁচু ডিবির মতো পাইছি, কিন্তু বুঝলাম না আমার খালু যতক্ষণ বাথরুমে যায় বা ল্যাট্রিন ইউজ করে, তারা এরকম ডিবির কথা কেন বলে না। এটা কি তারা খেয়ালই করে নাই? জিনিসটাকে কি তারা খেয়াল করে না? আমি তো দেখলাম যে রাবার গাছটার সামনে উঁচু একটা ডিবির মতো হয়ে আছে। তার একটা ফ্রেন্ড খুব ইন্টারেস্ট শো করে যে দোস্ত তোর সাথে আমি আজকে থাকবো, তোর সাথে আমি থাকবো, আমাকে থাকার ব্যবস্থা কর, তোর সাথে আমি ঘুমাবো। তো এটা প্রথম না যে ফ্রেন্ডটা তার সাথে আজকে থাকছে, এর আগেও সেটা ফ্রেন্ড তার সাথে ছিল। তো সে ওই ফ্রেন্ডকে নিয়ে যায়, তার ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ। ফ্রেন্ডকে নিয়ে যায় এবং তার সাথে রাতে থাকার ব্যবস্থা করে। কোন কান্নার সাউন্ড রাসেল ভাই সেদিন রাতে আর হচ্ছে না। আচ্ছা, খুব অদ্ভুত লাগছে যে কোনো কান্নার সাউন্ড নাই। তো ওর ফ্রেন্ড হঠাৎ মাথার মধ্যে, দুষ্টুমি বুদ্ধি তো, এই তুই না বলছিলি কবরের মতো উঁচু ঢিবি একটা আছে, ওইটা দেখে আসি। তো সেখানে তিনি হারিকেন নিয়ে যান, হারিকেন নিয়ে যায়, দেখে যে কবরের মতো উঁচু ঢিবি, ওখানে ওই মানুষটা বসে আছে, দুইজন একসাথে দেখছে, কিন্তু ওই মানুষটার তেমন মুভমেন্ট নাই, কোনো কান্নার সাউন্ড নাই, কিচ্ছু নাই। এটা দেখে ওনার ফ্রেন্ড কি করে, ওই তাড়ানোর ব্যবস্থা করে, লাঠি মানে গাছের ডাল ভেঙে, এই কে এখানে, তাড়া করবে এরকম অবস্থা। ওই মহিলা যখন ওনার দিকে তাকায়, ওনারা কিছু মনে নাই, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ফ্রেন্ডকে চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানা না। আচ্ছা, ওই দিন রাতের বেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা দেখে সে অজ্ঞান হয়, সেটা হচ্ছে ওই মহিলা একটা ছোট বাচ্চার মাথা জিব্বা দিয়ে চাপছিল। আচ্ছা, এটা তো খুব ভয়ঙ্কর দৃশ্য। এটা ছোট একটা মাথা, জিব্বা, ছোট একটা বাচ্চার মাথা। এখন এটা আদৌ বাচ্চার মাথা নাকি অন্য কিছু, তবে যতটুকু এই হারিকেনের আলোতে মনে হচ্ছিল সেটা বাচ্চার মাথা হতে পারে। উনি অজ্ঞান হয়ে যায় রাসেল ভাই, প্লাস ওনার ফ্রেন্ডকে টান দেয়, চুলের মুঠি ধরে টান দেয়। পরের দিন সকালবেলা উনি ওনার খালুকে জানায় ঘটনাটা, খালু ওনাকে বাইরেই পায়। তো
তো খালু যখন বাইরে পায় তখন বলে কি অবস্থা, বলে যে আরে ভাই খালু আমার এই হয়েছে রাতের বেলা, সবুজ আসছিল রাতের বেলা, আমি গত পরশু দিনই এই জিনিসটা প্রত্যক্ষ করছি, আজকে গতকালকে রাতে এই ঘটনা ঘটলো। তো ওই দিন আবার সবুজের বাবা মা আসছে, তার ছেলে তো গতকালকে থেকে আসে নাই, তো বাসায় নাকি ছেলে জানায়ও নাই যে উনি রাত্রেবেলা এখানে থাকবেন। তো ঘটনাটা ক্লিয়ার করে সবাইকে বলে যে এই ঘটনা, আমি রাত্রেবেলা এখানে এই উঁচু ঢিবি আছে, আপনি কি খেয়াল করেন নাই নাকি, আমি আর সবুজ ছিলাম রাত্রেবেলা, সবুজকে তো আমি রাত্রেবেলা আমার সাথে থেকে এই অবস্থা হয়ে গেছে। তো উনিও ভীত সন্ত্রস্ত ছিল, সবাই তেমন কিছু বলেন নাই, কিন্তু ওই এলাকা ভিত্তিক ডিসিশন হয় যে আসলে কি আছে এটা দেখার জন্য। প্রথমে ওই জায়গাটা রাসেল ভাই একটা ঢিবির মতো আসলেই পায় এবং ডিসিশন হয় যেটা খুঁড়বে। তো এলাকার লোকজন প্রায় ওই ঘর যে কটা ছিল সেখানকার লোকজন বাদেও অন্যান্য এলাকার লোকজনদের মাঝে খবর ছড়ায় যায়। তো তারাও কয়েকটা মানুষজন আসে দেখতে। তো কবর খোঁড়ার জন্য রাসেল ভাই আপনি কতটুকু খুঁড়বেন, 3.5 হাত, মানে গর্ত করছে কিছু বাচ্চারা। তো গোর খোদার একটা ভিতরে কিচ্ছু নাই, আমি উঠে চলে আসি। হঠাৎ করে তার পা একটা নরম সারফেসের মধ্যে পড়ে, পায়ের থেকে হাত তৈরি করে দেখে একটা হাতের কবজি কবরের ভেতরে, এবং মানে একদম তাজা হাতের কবজি। উনি খুব ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আরেকটা হাত পায় এবং 4টা পা পায় যত ভেতরে ঢুকে। কিন্তু ভেতরে ঢোকার সময় কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড তখন সবাই শুনতে পায় রাসেল ভাই, আর হই হুল্লোড় পড়ে যায় গ্রামের বাড়ির মানুষজন যে কি হচ্ছে এই জায়গাটাতে, কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড আসছে। সাথে সাথে একটা মাথা পাওয়া গেল। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই হাতগুলা পাগুলো উঠে একটা থালার বস্তার মতো পিছিয়ে ওখানে রাখছিল বারবার। তো এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর বলছে আপনারা সবাই একটু দুরূদ পড়তে থাকেন আর কালেমা শাহাদাত পড়তে থাকেন। তো উনি যেটা দেখলেন, সবাই যেটা দেখলেন, কালেমা শাহাদাত পড়ার পর বারবার ভাইব্রেট করছিল, হাত নড়ে নড়ে উঠছিল, হাত আর পাগুলা কালেমা শাহাদাত পড়ার পর নড়ে নড়ে উঠছিল। আরো যখন গভীরে যাওয়া গেল তখন দেখা গেল যে একটা মাথা, একটা মহিলার মাথা। এই মহিলার মাথা দেখে ওইখানে যে ভিড়ের মানুষজন ছিল আসলে ভয় পাচ্ছে না কেউ, কিন্তু সবাই দেখে খুব হতভম্ব হয়ে যাচ্ছে। ওই ভিড়ের মাঝখান থেকে একটা লোক অজ্ঞান হয়ে যায়। পরে আবার ওনাকে নিয়ে ছোটাছুটি, পরে ওনাকে নর্মাল করার পর জানতে পারে, এবং ওই মাঝখানে ওনাকে নর্মালের মাঝখানে একদল ওই লাশ উঠায়, একটা বাচ্চা সহ লাশ উঠানোর পর কাফনের কাপড় দিয়ে পুরা লাশটা পেঁচানোর পর এটা বাড়ির উঠোনের মাঝখানে রাখা হয়। তো ওনাকে যখন নর্মাল করা হয়, নর্মাল করার পরে উনি ওনার কাছ থেকে জানতে পারে উনি আবার 1 গ্রাম পরের মানুষ। উনি দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি বাজারে যাচ্ছিল, সবাই জটলা দেখে। তো সবাই শুনে যে কি জানি অলৌকিক একটা ঘটনা ঘটেছে বাড়ির পেছনে, সেও আসে ইন্টারেস্ট নিয়ে দেখতে। সে বলে এটা আমার পাশের বাড়ির মহিলা, উনি এইখানে কিভাবে আসলো, এই কবর এখানে কিভাবে আসলো। তো পরবর্তীতে এই লাশ ওনাদের ওই মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, এবং শোনা যায় যে ওই মহিলা রাসেল ভাই সুইসাইড করে, যখন সুইসাইড করে তখন উনি প্রেগনেন্ট ছিলেন, এবং যে সুইসাইড করার রিজনটা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি থেকে। কিন্তু এই সুইসাইড করার পরে ওনার লাশ কোথায় ছিল এটা কেউ খেয়াল করে খোঁজ নেয়নি, সবাই জানেন উনি চলে গেছেন কোথাও। তো পরবর্তী সময় জানা যায় এলাকা ভিত্তিক যে উনি সুইসাইড করেছিলেন, তো লাশ কোথায় এটা কেউ জানতো না। এই জায়গায় চলে আসবে তার বাড়ির পেছনে, এটাও কখনো তিনি কেউ কল্পনা করেনি। তো দাফন শেষ হয়, দাফন শেষ হওয়ার পর উনি আর এইগুলি কেমন খোঁজ খবর রাখেন নাই। কিন্তু রাসেল ভাই বাড়ির পিছনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনার নিশ্চয়ই বাড়ির পিছনে যেতে ইচ্ছা করবে না। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। পরবর্তীতে ওই জায়গাতে আর এরকম কিছু দেখে নাই, কিন্তু উনি বাড়ির পিছনে ওই পিছনে আর কখনো যেতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমনিরহাট থেকে। রাসেল ভাই আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে শফিক। আর শফিক ভাইয়ের বাড়ি হচ্ছে নাটোর জেলার চলনবিল সংলগ্ন এলাকায়। তো শফিক ভাই একজন মাছ ধরতে পছন্দ করতেন, বলা যায় তিনি একজন শৌখিন মাছ শিকারী। তো মাছ ধরতে গিয়ে তার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে, সেটাই তিনি আমাকে শেয়ার করেছেন। তো শফিক ভাই যখন কলেজে পড়তেন, সেই সময় বর্ষার শেষের দিকে যখন বিলের পানি নামতে শুরু করে,
তখন মাছ ধরার ধুম পড়ে যায়। তো একদিন দুপুরে শফিক ভাই ঠিক করলেন যে গ্রামের শেষ মাথায় যে পুরনো মরা নদীটা আছে সেখানে বড়শি ফেলবেন। জায়গাটা খুবই নিরিবিলি, চারদিকে বড় বড় হিজল গাছ আর করচ গাছ ছিল। তো দুপুরবেলাটা সাধারণত খুব অলস হয়, গ্রামের মানুষ তখন বাড়িতে বিশ্রাম নেয়। তো শফিক ভাই নদীর ধারে একটা পুরনো ঘাটে গিয়ে বসলেন। আকাশটা কিছুটা মেঘলা ছিল, তাই রোদে তেজ তেমন ছিল না। তিনি বড়শিতে টোপ গেঁথে পানিতে ফেললেন এবং গভীর মনোযোগ দিয়ে ওই বড়শির যে হলো ফাতনার দিকে তাকিয়ে রইলেন যে সেটা কখন পানির নিচে ডুববে এবং তিনি আর কি তার বড়শিতে টান দেবেন, এই ধরনের সিস্টেম। তো প্রায় আধা ঘন্টা পর হঠাৎ তার বড়শির ফাতনা একবার নড়ে উঠলো। তো শফিক ভাই সতর্ক হলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ফাতনাটা ডুবে যাওয়ার বদলে পানির উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিনি লক্ষ্য করলেন বড়শির সুতাটা টান টান হয়ে পানির নিচে চলে গেছে, কিন্তু কোনো মাছের ছটফটানি নেই। তো তিনি যখন সুতাটা ধরে হালকা টান দিলেন তখন মনে হলো পানির নিচে খুব ভারী কিছু একটা আটকে আছে। তো শফিক ভাই নর্মালি ভাবলেন হয়তো কোনো গাছের ডাল বা কোনো কিছু হয়তো স্রোতের কারণে এরকমটা হয়েছে। তো তিনি গায়ে জোরে একটা হাঁসকা টান দিলেন এবং সাথে সাথে পানির নিচ থেকে বড়শির সাথে উঠে এলো একটা কালো রঙের লম্বা চুলের গোছা। তো এটা দেখে শফিক ভাই চমকে উঠলেন। তিনি ভাবলেন কোনো মরা পশুর লোম হবে হয়তো, কিন্তু চুলগুলো যখন তিনি তার হাত দিয়ে ছাড়াতে গেলেন বড়শি থেকে, তখন দেখলেন যে চুলের ভিতর থেকে একটা ছোট্ট সোনার নূপুর ঝকঝক করে উঠল। ঠিক তখনই নদীর পানি শান্ত পানিতে ঠিক তার বড়শির কাছে একটা মানুষের অবয়ব ভেসে উঠল এবং পরক্ষণেই মিলিয়ে গেল। কোনো শব্দ হলো না, কোনো চিৎকার হলো না, শুধু পানির উপর ছোট্ট ছোট্ট কিছু বুদবুদ উঠতে লাগলো। তো পানির নিচ থেকে উঠে আসা সেই লম্বা চুলের গোছা আর সোনার নূপুর দেখে শফিক ভাই হাত পা অবশ হয়ে এলো। তিনি দ্রুত বড়শিটা টেনে পাড়ে তুললেন। তিনি যখন নূপুরটা ভালো করে দেখার চেষ্টা করলেন তখন খেয়াল করলেন যে চারপাশে হঠাৎ খুবই নিস্তব্ধ হয়ে গেছে, অথচ একটু আগে বাতাস ছিল, অথচ এখন সেটা একদম নিস্তব্ধ। তো একটু আগে যে দু একটা পাখি ডাকও শোনা যাচ্ছিল তাও যেন থেমে গেছে, আর বাতাসের প্রবাহ তো একদম থেমে গেছে। কিন্তু মরা নদী স্থির পানিটা হঠাৎ করে গোল হয়ে ঘুরতে শুরু করলো। তো শফিক ভাই লক্ষ্য করলেন যে নদীর অন্য পারে একটা হিজল গাছের নিচে একজন তরুণী দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে একটা সাদা শাড়ি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভাদ্র মাসের এই মেঘলা দুপুরেও মেয়েটির অবয়বটা যেন কিছুটা ঝাপসা এবং কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। তার এতক্ষণ তার কাছে পরিবেশ স্বাভাবিক ছিল, কিন্তু এখন তিনি লক্ষ্য করতেছেন যে পরিবেশটা এরকম যে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, মনে হচ্ছে শীতকাল। তো মেয়েটি কোনো কথা বলতেছিল না, শুধু এক দৃষ্টিতে শফিক ভাইয়ের হাতের ওই নূপুরটার দিকে তাকিয়েছিল। তো শফিক ভাই কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি আপনার? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু তার একটি হাত ধীরে ধীরে পানির নিচে প্রসারিত করলো। শফিক ভাই দেখলেন মেয়েটির হাতটা অস্বাভাবিক লম্বা হচ্ছে এবং তার আঙ্গুলগুলো জলের মতো স্বচ্ছ। তো পরক্ষণেই একটা দমকা হাওয়া এলো এবং ধুলোয় শফিক ভাইয়ের চোখ বুজে গেল। তো চোখ মেলে তিনি দেখলেন নদীর পাড়ে কেউ নেই, শুধু হিজল গাছের ডালগুলো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তো শফিক ভাই ভয় পেলেও কৌতূহলবশত নূপুরটা পকেটে নিয়ে বাড়ি ফেরার কথা ভাবলেন। কিন্তু তিনি যখন বড়শিটা গোছাতে গেলেন দেখলেন বড়শির সুতোটা নিজে নিজেই আবার পানিতে গিয়ে পড়ছে। তিনি সুতোটা টেনে তুলতে গিয়ে অনুভব করলেন এবার পানির নিচ থেকে কেউ একজন খুব শক্তিশালীভাবে বড়শিটা টেনে ধরে আছে। তিনি ভাবলেন হয়তো বড় কোনো মাছ, কিন্তু সুতোটা যখন পাড়ের খুব কাছে এলো তিনি দেখলেন পানির নিচে একটা মুখায়ব স্থির হয়ে তার দিকে তাকিয়ে দেখতেছে। মুখটা কোনো বিভৎস বা ভয়ঙ্কর ছিল না, বরং খুব শান্ত এবং করুণ। তো শফিক ভাই লক্ষ্য করলেন পানির নিচের ওই ছায়াটির পায়ে একটি নূপুর আছে, কিন্তু অন্য পাটি খালি। তো শফিক ভাই বুঝতে পারলেন এই নূপুরটি আসলে এই অতৃপ্ত আত্মারই অংশ। তো তিনি যখন পকেট থেকে নূপুরটা বের করে আবার পানিতে ছুঁড়ে দিলেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। নূপুরটা পানিতে পড়ার সাথে সাথে সেই কালো চুলের গোছা আর নূপুর দুটোই যেন পানির গভীরে অদৃশ্য হয়ে গেল।
ঠিক তখনই নদীর মাঝখানে একটা ছোট্ট ঢেউ উঠল, যেন কেউ একজন ডুব দিয়ে ভিতরে চলে গেল। তো শফিক ভাই লক্ষ্য করলেন যে জায়গাটাতে নুপুর পড়েছে সেখান থেকে কয়েকটা লাল শাপলা ফুল ভেসে উঠল, অথচ এই মরা নদীতে কোনো শাপলা গাছ ছিল না। তিনি বড়শি আর মাছ ধরার সরঞ্জাম সব ওখানেই ফেলে দ্রুত গ্রামের দিকে হাঁটা শুরু করলেন। তিনি বুঝতে পারলেন কিছু একটা জিনিস নিজের কাছে রাখার চেয়ে যেখানে ছিল সেখানে ফিরিয়ে দেওয়াই ভালো। তো শফিক ভাই যখন বড়শি ফেলে দ্রুত পায়ে গ্রামের মেঠো পথ দিয়ে ফিরতেছিলেন, তখন তার মনে হচ্ছিল সারা শরীরটা জ্বরের মতো ভারী হয়ে আসতেছে। তিনি অনুভব করতেছেন তার শরীরে জ্বর আসতেছে। তো তিনি যতটা দ্রুত হাঁটতে চাইছিলেন, তার পা যেন ততটাই অবশ হয়ে আসতেছিল। বারবার তার মনে পড়তেছিল পানির নিচ থেকে তাকিয়ে থাকা সেই করুণ চোখ দুটির কথা। তো গ্রামের কাছাকাছি আসতেই তার দেখা হলো গ্রামের প্রবীণ ব্যক্তি আলতাফ চাচার সাথে। তো আলতাফ চাচা তাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং শফিক ভাইয়ের ফ্যাকাশে মুখ আর খালি হাত দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিরে শফিক, বড়শির টোপ আর বড়শি কোথায় গেল? তোকে এমন দেখাচ্ছে কেন? তো শফিক ভাই হাঁপাতে হাঁপাতে সংক্ষেপে নুপুর আর সেই মেয়ের ছায়া দেখার কথা বললেন। আলতাফ চাচা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই কি মরান নদীর ওই পুরনো ঘাটে গিয়েছিলি? ওরে বাবা, ওখানে তো এখন আর কেউ যায় না, ওই জায়গাটা তো অভিশপ্ত। তো চাচা জানালেন যে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে ওই গ্রামের এক সম্পন্ন গৃহস্থ মেয়ের বিয়ে ঠিক 2 দিন আগে ওই ঘাটে নাকি গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। তো অনেক খোঁজাখুঁজির পরও তাকে নাকি পাওয়া যায়নি। আর গ্রামের মানুষ বলে যে মেয়েটি খুব শৌখিন ছিল এবং সবসময় তার প্রিয় সোনার নুপুর জোড়া পরে থাকতো। তো পরে এক সময় নদীর ওই পাড়ে শুধু তার একটি নুপুর পাওয়া গিয়েছিল, আর অন্যটি আর মেলেনি। তো শফিক ভাই শিউরে উঠলেন। আলতাফ চাচা আরও বলেন যে মাঝে মাঝেই ওই দুপুরবেলাও ওখানে অনেকেও ওখানে চুরির শব্দ শোনে, আর কেউ কেউ দেখে যে কে যেন পানির নিচ থেকে এক দৃষ্টে পাড়ের দিকে তাকিয়ে আছে। আসলে ওটা কোনো অশুভ কিছু নয়, মেয়েটা হয়তো তার হারিয়ে যাওয়া জিনিসের মায়ায় ওখানে রয়ে গেছে। তো শফিক ভাই বাড়িতে ফিরে এলেন ঠিকই, কিন্তু রাতে তিনি তার কি কোনোভাবেই ঘুম আসতেছিল না। যখন তিনি চোখ বন্ধ করছিলেন, তখনই তার কানের কাছে খুব তীক্ষ্ণ একটা শব্দ বাজতেছিল, যেন কেউ খুব সাবধানে নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে। তিনি অনুভব করলেন তার ঘরের জানালার বাইরে থেকে একটা ভ্যাপসার জলজ গন্ধ আসতেছে, যা কেবল নদী বা বিলের ধারে পচা শ্যাওলার গন্ধ যেরকম পাওয়া যায় সেরকম। তো সেই রাতে শফিক ভাইয়ের আর ঠিকমতো ঘুম হলো না। ভোরের দিকে যখন তিনি একটু তন্দ্রার মতো ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন যে সেই একই মরা নদীর ঘাট, কিন্তু এবার জায়গাটা অন্ধকার নয়, বরং ভোরের স্নিগ্ধ আলোয় ঝলমল করছে। সেই মেয়েটি ঘাটে সিঁড়িতে বসে আছে এবং তার 2 পায়ে এখন নুপুর জোড়া ঝকঝক করছে। মেয়েটি একবার শফিক ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো এবং তারপর শান্ত পানিতে ডুব দিল। তো সকালে ঘুম থেকে ওঠার পর শফিক ভাই নিজেকে বেশ হালকা অনুভব করলেন। তার শরীরে সেই ভারী লাগা চপটা আর একদমই নেই। তিনি কৌতূহল এবং কৃতজ্ঞতা নিয়ে আবার সেই মরা নদীর ঘাটে ফিরে গেলেন এবং দিনের আলোয় জায়গাটা এখন আর তার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছিল না। তো তিনি দেখলেন যে গত দিন যেখানে তিনি বড়শি সরঞ্জামগুলো ফেলে গিয়েছিলেন সেগুলো ঠিক সেখানেই পড়ে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো রাসেল ভাই, তার বড়শির টোপে একটি বিশাল সাইজের মাছ আটকে আছে। মাছটি মরে যায়নি, বরং বড়শিটি পাড়ে এক জায়গায় আটকে থাকায় মাছটি ক্লান্ত হয়ে শান্তভাবে সেখানে ভাসতেছিল। তো শফিক ভাই মাছটিকে পানি থেকে তুললেন না, তিনি বড়শির কাঁটা থেকে মাছটি খুব সাবধানে মুক্ত করে দিয়ে আবার নদীতে ছেড়ে দিলেন। তো তিনি লক্ষ্য করলেন যেখানে তিনি গতকাল সেই নুপুরটি ছুঁড়ে ফেলেছিলেন সেখানে এখন আর কোনো শাপলা ফুল নেই। তবে পানির নিচে মাটির উপর খুব পরিষ্কারভাবে একটি মানুষের পায়ে ছাপের মতো চিহ্ন পড়ে আছে। তো শফিক ভাই বুঝতে পারলেন কিছু ঋণ বা স্মৃতি কখনো কখনো আমাদের সামনে আসে কেবল একটু স্বীকৃতির আশায়। তো তিনি মনে মনে মেয়েটির আত্মার শান্তি কামনা করলেন।
তো বাড়ি ফেরার পথে শফিক ভাই আলতাফ চাচার সাথে আবার দেখা করলেন। চাচা হাসি মুখে বললেন, কিরে আজ আবার ভয় পাসনি তো? তো শফিক ভাই শুধু হাসলেন। এরপর থেকে ওই মরা নদীর ঘাটে ভয়ে যে এক অদ্ভুত মায়ার গল্প ছড়িয়ে পড়লো। গ্রামের মানুষ জানলো যে সেখানে কোনো ভয়ঙ্কর ভূত নয়, বরং এক শান্ত অতৃপ্ত স্মৃতি বাস করে, যা কাউকে ক্ষতি করে না। তো পরবর্তীতে দেখা যায় যে মানুষ এখানে প্রথমত ভয় পেলেও পরবর্তীতে এই শফিক ভাইয়ের সাথে এই ঘটনা হওয়ার পর সবাই বুঝতে পারে যে আসলে মেয়েটা কারো ক্ষতি করে না। তো এটা আসলে একটা মায়ের কারণেই হয়তো বা সেই মেয়েটা মানুষকে দেখা দেয়। তো এটা আসলে জিন নাকি অন্য কিছু আসলে ভাই এটা বলা যাচ্ছে না, এটা প্রমাণ করাও সম্ভব না। তবে যেহেতু ঘটনাটা অনেক আগের, তো এখন আসলে ওই তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশে অনেক পার্থক্য, এখন সব কিছুই বদলে গেছে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আয়াত। ওনার বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মুরাইল গ্রামে। তো এই যে আয়াত ভাই উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি আসলে একটা বলবো না, তিনটা ঘটনা। মূলত এই আয়াত ভাই ওনার বাবার কাছ থেকেই ঘটনাগুলো শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আসলে কখন ঘটেছিল এই সালটা বলা মুশকিল, কেননা ঘটনাটি যার সাথে ঘটে তার নাম আসলে বলতে পারেন নাই আয়াত ভাইয়ের বাবা, কারণ তার নামটা আসলে মনে নাই। তবে তার নাতির নাম জালাল, এতটুকু বলা চলে আর কি। তো যেহেতু নাম মনে নাই, এই জন্য একটা ছদ্ম নাম দিয়েছেন, আর সেই নামটা জাকির হোসেন। তো এই যে জাকির হোসেন, উনি একজন রাকি ছিলেন, অর্থাৎ উনি কবিরাজ গোছের একজন মানুষ ছিলেন। তাকে হুজুর বলে বেশি সম্বোধন করতো, হুজুর হুজুর বলতো, নাম ধরে মানুষ কম ডাকতো। জিন রিলেটেড বিভিন্ন সমস্যায় তার বেশ ভালো সমাধানের দক্ষতা আল্লাহর রহমতে ছিল। তো মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি ঘটনা শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে এই যে আয়াত ভাই, ওনার এক দাদার নাম হচ্ছে বাদল। তো এই বাদল দাদার বাবার একবার গরু হারিয়েছিল। উনি সম্পূর্ণ গ্রাম খুঁজে বেরিয়ে গ্রামের একদম শেষ প্রান্তে এক কবরস্থান ছিল, ওই দিকটাতে গিয়েছেন। তবে ওই দিকটাতে তিনি যখন গিয়েছেন তখন সময়টা কিন্তু দিনই ছিল বলতে হবে, কিন্তু একদম সন্ধ্যার কাছাকাছি সময়, তখনও মাগরিবের আজান দেয় নাই, আশেপাশে একদম পরিষ্কার, সূর্য ডুবছে, তখনও সূর্যের লাল আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। উনি যখন ওই কবরস্থানের কাছে গিয়েছেন তখন দেখেন সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা বসে আছেন। এদিকে গরু খুঁজে না পেয়ে তার মেজাজ তো গরম ছিল। তিনি তুই তুকারি করে ওই বৃদ্ধা মহিলাকে বলেন, এই বুড়ি, তুই আমার গরু দেখেছিস? ওই বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না। এরপর কোনো উত্তর না পেয়ে এই বাদল দাদার বাবা বেশ রাগ করে ওই বৃদ্ধা মহিলাকে গালি দিয়ে ওঠেন। আসলে উনি তো গরু নিয়ে খুব চিন্তিত ছিলেন, মেজাজ মর্জিও গরম ছিল, এই রাগ ওই বৃদ্ধা মহিলার উপর দেখিয়েছেন। এরপর তিনি গ্রামে চলে এসেছেন। গ্রামে এসে দেখেন তার গরু ঘুরতে ঘুরতে তার বাড়ির গোয়ালে এসে ঢুকেছে। যাই হোক, এর পরের দিন থেকে তিনি উদ্ভট আচরণ করা শুরু করেছেন। এমন আচরণ করা শুরু করেছেন, এক পর্যায়ে তাকে শিকল দিয়ে আটকে রাখতে হয়। শিকল দিয়ে রাখার পরেও কিভাবে যেন উনি হারিয়ে যেতেন, শিকলের জায়গায় পড়ে আছে, কিন্তু উনি নাই। পরিবারের লোকজন তখন সেই জাকির হোসেন হুজুরকে ডাকেন। হুজুর এসে বাদল দাদার বাবাকে দেখেন, এরপর বলেন যে ওনাকে একটা ঘরে নিয়ে যান, ওনাকে বসান। এরপর বাদল দাদার বাবাকে একটি ঘরে বসানো হয়। হুজুর ঘরে ঢুকে কিছু দোয়া কালাম পড়েন, এরপর বলেন, তুই কে, কেন এসেছিস? তখন বাদল দাদার বাবার কণ্ঠটাও পরিবর্তন হয়ে যায়, তার কণ্ঠটা অন্যরকম হয়ে যায়, মেয়েলি কণ্ঠ হয়ে যায়, এবং বৃদ্ধা মহিলা
যদি কথা বলেন যেরকম হয় ওই রকম শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে তার ভেতরে কোনো এক পিশাচিনী ভর করেছে। সেই পিশাচিনী বলে ওঠে যে আমি তো বসেই ছিলাম, আমি তো কাউকে বিরক্ত করতে যাই নাই, ও শুধু আমাকে বিরক্ত করেছে তাই না, সে আমাকে গালি দিয়েছে বিনা কারণে। আমি ওকে আকাশ দিয়েই উড়িয়ে নিয়ে যাচ্ছিলাম প্রায়, হঠাৎ করে দুজন লোক ওকে দেখে ফেলে, যার কারণে আমি আর ওকে নিতে পারলাম না। এ কথা শোনার পর সেই জাকির হুজুর উনি কিছু দোয়া দরুদ পড়ে এই বাদল দাদার বাবাকে ফু যখন দিয়েছেন, সাথে সাথে ওই পিশাচিটা বলছে, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। জাস্ট এতটুকুই কথা, আর কোনো কথা না। এরপরে নাকি ওই পিশাচিনি চলে যায়। তো দিনের বেলাতে কোনো একটা পিশাচিনি একজন জলজান্ত মানুষকে উড়িয়ে নিয়ে যাবে বা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন, তাহলে সেই পিশাচিনিটা কতটা শক্তিশালী হতে পারে। অথচ এই জাকির হোসেন হুজুর উনি শুধু অল্প কিছু তদবির করেছেন, কয়েক মিনিটের কাজ। এরপরে কিন্তু ওই পিশাচিনিটা কোনো বিনা বাক্য ব্যয় চলে যায়। অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছু চাই, এটা দিতে হবে ওটা দিতে হবে, এই ধরনের কোনো কথা কিন্তু বলেনি, সোজা চলে গেছে। তার সাথে আর কোনো ভয়ের ঘটনাও ঘটেনি পরবর্তীতে, একদম স্বাভাবিক আর কি। তো এরকম অনেক ঘটনাই সেই হুজুরের আছে। এইবার আসেন আমরা চলে যাই মূল ঘটনায়। তো ঘটনা শুরু হয় গ্রামে এক অচেনা মানুষের আগমনের পর। যিনি এসেছেন তিনি একজন মহিলা মানুষ এবং বেশ বয়স্ক। প্রথম দিকে মানুষজন দেখে মনে করে গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে হয়তো বেড়াতে এসেছে, এই জন্য শুরুর দিকে কেউই বেশি কিছু ভাবেনি। এরপর শুরু হয় এক ঘটনা। এই বৃদ্ধা মহিলা যেখানে যেখানে যেতেন ওই দিকের বাড়িঘরগুলোতে কেউ না কেউ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যেতেন। সবাই প্রথম দিকে মনে করেছেন এটা সাধারণ একটা রোগ, কারণ এরকম রোগ হয়, এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু দিন দিন এই বসন্ত রোগ বৃদ্ধি পেতে থাকে। তখন অনেকেই এই বৃদ্ধা মহিলার উপর সন্দেহ করতে শুরু করে। কারণ হচ্ছে এই বৃদ্ধা মহিলাটাকে শুধু সন্ধ্যার পরেই দেখা যেত, রাতের বেলা দেখা যেত, দিনের বেলাতে তাকে দেখা যেত না। তখন আশেপাশের বিভিন্ন বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে এই বৃদ্ধা মহিলাটা কারো বাড়িতে বেড়াতে আসেনি, এমনকি কারো বাড়িতে ঢোকেও নাই, শুধু পাশ দিয়ে চলে যেত। গ্রামের মুরব্বীরা তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি হয়েছে, আর সাধারণ কোনো হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করলে এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তখন জাকির হোসেন হুজুরের কাছে যাওয়া হয়। তো যারা গিয়েছিলেন এরকম দুজন ব্যক্তি, মানে গ্রামবাসী দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন। ওনারা তো গিয়েছেন হুজুরের কাছে, হুজুরকে খবর দিয়েছেন। হুজুর তখন একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলেন, কেননা উনি আর একটা জায়গায় যাবেন, সেখানে কথা দিয়েছেন, সেটাও খুব জরুরি। এখন কথা তো রক্ষা করতে হবে, সেখানে না গেলেও প্রাণহানি হতে পারে। আর তাছাড়া এমন সময় হুজুরকে বলেছেন যে হুজুর যে কাজ শেষ করে আবার ওই গ্রামে আসবেন, এটাও আসলে পসিবল ছিল না। এই জন্য হুজুর বলেন যে আপনারা চলে যান, আমি ইনশাল্লাহ আগামীকাল আসবো আপনাদের গ্রামে, আজকে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ওনারা দুজন চলে আসেন, এসে বলেন যে আগামীকাল হুজুর আসবেন। যথারীতি হুজুর পরের দিন আসেনও। আসার পর গ্রামে বিভিন্ন জায়গাতে একটু হাঁটাহাঁটি করেন। এরপর হুজুর সবাইকে বলেন যে বাদ মাগরিব উনি এই বিষয়টা নিয়ে কাজ শুরু করবেন। এরপর হুজুর একটি ফাঁকা জায়গায় বসেন আর গ্রামের সবাইকে বলে দেন যে আপনারা ঘরের ভেতরেই থাকেন, যখন বের হওয়ার সময় হবে আমি ডাকবো, এরপর আপনারা বের হবেন। আপাতত পারতপক্ষে কারো ঘর থেকে বের হওয়ার দরকার নাই। তো হুজুর এরপরে যা করেছেন, হুজুর নিজের মুখে সেটা বলেছিলেন, সেটা হচ্ছে হুজুর তো একটা ফাঁকা জায়গায় বসে নিজের মতো করে দোয়া দরুদ পড়তে শুরু করেছেন। দোয়া দরুদ পড়ার কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ওই যে বৃদ্ধা মহিলা সে চলে আসছে। সে চলে আসার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা ওই হুজুরকে বলছে, আর বেশি কিছু তোকে করতে হবে না, আর মাত্র একটা সুস্থ স্বাভাবিক মানুষ খেয়ে আমি চলে যাব। হুজুর বলে তা হবে না। তখন নাকি ওই বৃদ্ধা আবার বলে, আচ্ছা ঠিক আছে, আক্রান্ত যাদেরকে করছি এর মধ্যে থেকে একজনকে খেয়ে চলে যাব। হুজুর বলে হবে না,
তোকে এখনই চলে যেতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, যা, মেনে নিলাম, আমি চলে যাব। এই বলে নাকি ওই বৃদ্ধা মহিলা ওখান থেকে চলে যায়। এরপর হুজুর সবাইকে ডাকাডাকি করেন, লোকজন আসছে। এরপর হুজুর বলেন, এই ঘটনা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। এরপর হুজুর বলেন যে আমাকে একটি পাত্রে পানি দেন, আমি একটু ফ্রেশ হব। অর্থাৎ উনি ওই সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, এরকমই ইঙ্গিত করেন। এরপর একটা বড় পাত্রে হুজুরকে পানি দিয়ে যান কেউ, আর ওটার ভিতরে মগ ছিল, এরকম বেশ কিছু জিনিস ছিল, বলতে যেটা হুজুরের ব্যবহারযোগ্য জিনিস আর কি, ঘটি জাতীয় জিনিস ছিল। তো হুজুরের কাছে পানি দিয়ে অনেকেই যে যার বাড়িতে চলে যান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে। হুজুর তখন একা ছিলেন। হুজুর যেই বাড়িতে এসেছিলেন বলেছিলেন, তাদেরকে বলেছিলেন আর কি, যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে আপনার বাসায় আসতেছি। তারা আবার ওখানে দাঁড়ান নাই, হুজুরও তাদেরকে দাঁড়াতে নিষেধ করেছিলেন। হুজুর কিছুটা পানি সাথে নিয়ে একটা জায়গায় চলে যান জল বিয়োগ করার জন্য। উনি যখন জল বিয়োগ করার জন্য বসেছেন আর পানির ওই পাত্রটা পাশে রেখেছেন, হঠাৎ করে খসখস খসখস আওয়াজ হুজুর শুনতে পান। হুজুর চিন্তা করেন, কি ব্যাপার, এখানে তো কারো আসার কথা না, সবাই তো বাড়িতেই চলে গেল। উনি ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধা মহিলাটা চলে এসেছে। এসে কি করেছে, পা দিয়ে ধাক্কা দিয়ে ওই পানির পাত্রটা ফেলে দিয়েছে। এখন সমস্যা হয়ে গেল যে হুজুর এই অবস্থা থেকে যদি এখনই উঠে পড়েন তাহলে তার শরীরটা অপবিত্র হয়ে যাবে। উনি উঠতে পারছিলেন না, আর এই অবস্থায় উনি কোনো দোয়া দুরুদও পড়তে পারছিলেন না। অবশ্যই তাকে ওযু করে রুকিয়া শুরু করতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলাটা নাকি হুজুরকে বলেছিল, তোর খেল শেষ, আমার খেল তুই শেষ করছিস, তোর খেল শেষ করে দিয়ে গেলাম। এই বলে নাকি হাসতে হাসতে ওই বৃদ্ধা মহিলা কোথায় যেন চলে গেল। আর যাওয়ার সময় কিছু একটা পরে হুজুরকে ফু দিয়ে চলে গিয়েছিল। এরপর থেকেই হুজুরের শুরু হয় রক্ত বমি। হুজুর খুব কষ্ট করে সেখান থেকে এগিয়ে একটা বাড়ির কাছাকাছি আসেন, সেই বাড়ির লোকজনদেরকে ডাক দেন, সেই বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে দেখে হুজুরের অবস্থা তো ভালো না, রক্ত বমি করছে। হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর কি হয়েছে? তখন হুজুর বলেন যে ঘটনাটা কি। হুজুর বলেন, ওই বৃদ্ধা মহিলা আমার উপর বান মেরেছে, আমার আর সময় নাই, এই বানটা আমি ফিরাইতে পারতাম, কিন্তু আমি এমন একটা অবস্থায় ছিলাম, ওই অবস্থাতে এই বান ফেরানোর দোয়া দুরুদ কাজ করতো না। এখন আমার অজুও নাই, আর ক্রমাগত আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এই অবস্থায় কিন্তু অজু থাকেও না, রক্ত যদি গড়িয়ে পড়ে অজু ভেঙে যায়। সুতরাং এখন অজু করেও লাভ হবে না, আমি আর কিছু ফেরাইতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না, আমার হাতে সময় খুব কম। শেষ মুহূর্তে আমি আমার পরিবারের সদস্যদের সাথে একটু দেখা করতে চাই, তাদের সাথে শেষ দেখাটা করতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করেন। ওই সময় তো এরকম দ্রুত গতির যানবাহন পাওয়া যেত না, তারপর গ্রামগঞ্জের ব্যাপার, রাস্তাঘাটও ভালো না, গরুর গাড়ি পাওয়া যেত। আর গরুর গাড়ি তো খুব স্লো চলে, গরুর গাড়ি যখন চলে গরুগুলো আস্তে আস্তে চলে, এই চাকাগুলো আস্তে আস্তে ঘুরে ক্যাচ 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 শব্দ হয়, খুব স্লো চলতে থাকে। এর থেকে পায়ে হেঁটেও দ্রুত চলে যাওয়া যায়। কিন্তু হুজুর তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর তাকে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি ছাড়ার কোনো উপায় ছিল না। গরুর গাড়ির ব্যবস্থা করা হয়, গরুর গাড়ি ছিল গ্রামেই, দ্রুত ব্যবস্থা করা হয়। গরুর গাড়িতে করে যখন হুজুরকে তার গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বাড়িটা কিন্তু যে অনেক দূর তা কিন্তু না, কয়েক কিলোমিটার দূরে, কিন্তু তার বাড়ি দেখা যাচ্ছিল একদম কাছাকাছি চলে এসেছে। যারা সাথে যাচ্ছিলেন তাদের কেউ কেউ আগে দৌড় দিয়ে বাড়িতে খবর দিয়েছিলেন যে হুজুর আসছে, তার অবস্থা ভালো না, আপনার সাথে দেখা করার জন্য আসছে। তারাও কিন্তু এগিয়ে আসছিলেন, কিন্তু তাদের সাথে দেখা হওয়ার মাত্র কয়েক মিনিট আগে হুজুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। হুজুর মারা গেলেন। এরপর কি ঘটনা শেষ? না, এরপরও কিন্তু রহস্যময় একটা অংশ বাকি রয়েছে। সেটা হচ্ছে এই যে গরুর গাড়ি যাচ্ছিল, এই গরুর গাড়িটা চলতে চলতে যেই জমি পর্যন্ত এসেছিল, এই জমিটা কিন্তু এই মানিক ভাইদেরই জমি ছিল, ওনার দাদাদের জমি, বাবার জমি, এই জমিতেই, এই জমির এখানেই এসে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে রহস্যময় ব্যাপার কোনটা? রহস্যময় ব্যাপার হচ্ছে যে গরুর গাড়ির কিন্তু দুটো অংশ থাকে। এক হচ্ছে দুটো গরু, এটাও তো গাড়ির একটা অংশ আমরা বলবো,
এই দুটো গরুকে খুলে দিলে কিন্তু গরুবিহীন চাকা এবং গাড়ির একটা কাঠামো কিন্তু থেকে যায়। এখন এই যে গাড়ির একটা কাঠামো যে থেকে যায়, এই কাঠামোটাতে নাকি যখনই গরু যুক্ত করে চালানোর চেষ্টা করা হতো তখনই কোত্থেকে যেন ওই বৃদ্ধা মহিলা এসে হাজির হতো। যিনি গরুর গাড়ির যিনি গাড়োয়ান অর্থাৎ যিনি গাড়ি চালান, উনি এটা দেখতেন যে ওই বৃদ্ধা মহিলা এসে হাজির হয়েছে, ওই বসন্ত বুড়ি এসে হাজির হয়েছে ওখানে। তবে যদি ওই গরু দুটোকে আবার খুলে দেওয়া যেত গাড়ি থেকে, তখন নাকি ওই বসন্ত বুড়িটা ওখান থেকে চলে যেত। এরপর উনি ওই গাড়িটা আর সেভাবে ব্যবহারই করতে পারেন নাই। ওই গাড়িটা একটা জায়গায় ফেলে রেখেছিলেন, ওই গাড়িটা কেউ ধরতেও না ভয়ে, ওভাবেই ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে। উনি গরু দিয়ে অন্য গাড়ি বানিয়েছেন আর কি, সেটা চালিয়েছেন, তবে ওই গাড়িটা আর ব্যবহার করতে পারেন নাই। কেন? ওই গাড়িটা চালানোর জন্য চেষ্টা করা হলেই ওইখানে ওই বৃদ্ধা মহিলা এসে উপস্থিত হতো, এটা এক রহস্যই রয়ে গেছে। এটা ছিল প্রথম ঘটনা। এবার আমরা চলে যাব মানিক ভাইয়ের পাঠানো, মানিক ভাই না আরাফ ভাই, আমি মনে হয় একবার মানিক ভাই বলে ফেলেছি, আরাফাত হোসেন আয়াত ভাই, আরাফা না আয়াত ভাই, সরি আমার ভুল হয়ে গেছে আর কি। তো আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আর আবারও বলে দিচ্ছি, এই প্রত্যেকটি ঘটনা কিন্তু এই আয়াত ভাই সংগ্রহ করেছেন ওনার বাবার কাছ থেকে। তো দ্বিতীয় ঘটনা শুরু করছি। ঘটনাটি ওনার বাবার কাছে যখন শুনেছেন, ওনার বাবা নির্দিষ্ট করে সালটাও বলতে পারেন নাই, কারণ এটা অনেক আগের ঘটনা। তবে প্রথম যে ঘটনাটি বললাম, এটার তুলনায় এটা আসলে অত আগের না, এতটুকু বলা চলে। তো একজন গরুর গাড়ি চালকের সাথে ঘটনাটি ঘটেছিল। সেই চালকের নাম ছিল আলিফ, একজন মধ্য বয়সের গাড়োয়ান অর্থাৎ গাড়ি চালক। তিনি গরুর গাড়ি নিয়ে শহরে গিয়েছিলেন। শহর থেকে আসতে আসতে রাত হয়ে যায়। তিনি ভাবলেন রাতে গাড়ি নিয়ে না ফেরে একটা কাজ করি, সকালে যাই, অথবা গাড়িটা লোকালয়ের কাছে রেখে দেই, গাড়ির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়ি, কোনটা করা যায়। যেহেতু শহরে তার কোনো আত্মীয় স্বজন ওরকম ছিল না, উনি লোকালয়ের কাছে গাড়ি রেখে গাড়ির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মাঝ রাতে একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি গরুর গাড়ির নিচ থেকে বের হয়ে দেখেন দুটি ছোট ছোট অবয়ব। সেই দুটি অবয়ব একটি বাড়ির কাছে গিয়ে জানালার ভেতর দিয়ে ঢুকে গেল। যদিও বা ঢুকেছে একটা বাইরে ছিল, যেটা ঢুকেছে সেটা ঢোকার পর ওই জানালা দিয়েই একটা বাচ্চাকে বের করে নিয়ে আসে। আর বের করার পর অন্য অবয়বটা কি করলো, ওই বাচ্চাকে নিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। এরপর ওই আরেকটা যে অবয়ব আছে, এটা আবার জানালা দিয়ে ভিতরে ঢুকে গেল। এত দ্রুত এই ঘটনাটা ঘটলো, এই যিনি গাড়োয়ান উনি যে কি করবেন কিছু বুঝতে পারেন নাই। যখন উনি বুঝতে পারলেন, তখন দ্রুত ওই বাড়িতে গিয়ে লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন। ডাকাডাকি যখন শুরু করেছেন, তখন লোকজন বের হয়ে আসছে। তখন লোকজন বলছে, কি ব্যাপার ভাই, আপনি কে, আপনি এত রাতে ডাকাডাকি করতেছেন, ঘটনা কি? তখন এই যে গাড়োয়ান আলিফ উনি বলছেন যে ভাই, আমি এই ঘটনা দেখছি ঘটছে, আপনার বাড়ির বাচ্চা কই? বাচ্চা তো এই যে ঘুমাচ্ছে। যখন এই কথা বলছে, বলে যে চলেন তো বাচ্চার কাছে যাই। বাচ্চার কাছে গিয়ে দেখা গেল বাচ্চাটি মারা গেছে। তখন বাড়ির লোকজন বলল যে ঘটনা কি? বাচ্চাটা তো দিব্যি রাতের বেলা খাবার খেয়ে ঘুমালো। বাচ্চাটার বয়স ছিল 7-8 মাস এরকম আর কি, 7-8 মাসও না, আরো কম, যতটুকু শোনা যায় আর কি, এরকম হবে বয়স। তো যেহেতু এরকম একটা অপরিচিত লোক রাতের বেলা ডাকাডাকি করে এরকম একটা ঘটনার কথা বললো, তখন এই গাড়োয়ানের প্রতিও তাদের কিছু বিশ্বাস জন্মে যায়। আর এই যে আলিফ গাড়োয়ান, উনি বেশ কিছু দোয়া দুরুদ জানতেন। উনি বললেন যে ভাই, আপনার বাচ্চা বাঁচানোর সুযোগ হয়তো বা এখনো আছে, আপনারা অনুমতি দিলে আমি চেষ্টা করতে পারি। বলেন ঠিক আছে করেন, কিন্তু বাচ্চা তো মারা গেছে। বলে না, এটা আপনারা যেটা দেখতেছেন সেটা ঠিক না, দেখেন না কি হয়। দ্রুত একটা কড়াই এনে দেন, চুলার উপরে কড়াই বসান, আর গরম তেল এই কড়াইয়ের মধ্যে দেন, আর আপনার বাচ্চাকে নিয়ে আসেন। তখন বাচ্চার মা বাচ্চাকে কোলে করে নিয়ে আসে, মৃত বাচ্চাকে
মৃত মনে করে যখন নিয়ে আসছে, তখন লোকজন মনে করছে যে কি করবে না করবে। হঠাৎ করে এই আলিফ গারোয়ান বলে ওঠে, এই গরম তেলে এই বাচ্চাটাকে এখন আমি ভাজবো। যখন এই কথা বলছে, আশেপাশে আরো কিছু লোকজন বলে, এই তুমি পাগল নাকি, এভাবে একটা মৃতদেহকে ভাজা উচিত? এই তুমি একটা ভণ্ড, যাও তো এখান থেকে, এরকম বলতেছে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা আবার কেউ কেউ বলতেছেন যে না না না, ও কি করে দেখি না। তো এটা বলতে বলতে আরিফ গারোয়ান যখন এই বাচ্চার এক পা ধরে মাথা নিচু করে যেই না তেলের কড়াইয়ের উপর দেবে, হঠাৎ করে ওই বাচ্চা মানুষের মতো কথা বলে উঠছে। ওই বয়সে যার কথা বলার কোনো কথাই না, যে দাঁড়াতেই পারে না ঠিকঠাক মতো, এত অল্প বয়স। শেষ একদম স্বাভাবিক মানুষের মতো বলছে যে গারোয়ান রে, আমারে তেলে ভাজিস না, আমারে মারিস না। সবাই তো অবাক, এ কি হচ্ছে। তখন এই গারোয়ান বলে, ঠিকঠাক করে বল ওই বাচ্চাকে কোথায় রাখছিস। তখন ওই জিনিসটা বলে যে আমি বলতে পারি, আগে কথা দে আমারে, তুই তেলে ভাজবি না, আমারে মারবি না, আগে কথা দে। তখন ওই আলিফ গারোয়ান কথা দেয়, যা আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম তোকে আমি মারবো না, কিন্তু শর্ত হলো ওই বাচ্চাকে জীবিত ফেরত দিতে হবে, না যদি দিস তাহলে এই তেলে তোরে ভেজে ফেলবো। বলে যে ঠিক আছে, তোর কথাই মানলাম। এখনই কয়েকজন লোককে পাঠা পাশের জঙ্গলে, একটা জায়গার কথা বলে, ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই বাচ্চাকে পাওয়া যাবে। তখনই বেশ কয়েকজন লোক হাতে টর্চ লাইট নিয়ে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সত্যি একটা জায়গায় দেখা যায় ওই বাচ্চাটা ঘুমাচ্ছে। গাছের পাতা টাতা দিয়ে, লতা পাতা দিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে, সেখানে বাচ্চাটা ঘুমাচ্ছে। সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে যখন আসা হয়েছে, তখন দেখা গেল ওই যে ধরে রেখেছে যে বাচ্চাটাকে, মানুষের মতো কথা বলছে, হুবহু ওই চেহারারই বাচ্চা অন্য লোকের কোলে, অর্থাৎ আসল বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে। তখন ওই জিনিসটা বলে যে কথা দিছিলি আমাকে মারবি না, আমাকে ছেড়ে দে। তখন ওই আলিফ গারোয়ান বলে, যেহেতু কথা দিয়েছি, কথা আমি রক্ষা করব, যা তোকে ছেড়ে দিলাম, আর কখনো এই এলাকায় আসবি না। তো তখন তো রাতের বেলায় আর কি, রাতের বেলায় কিন্তু এই ঘটনা ঘটতেছে, মানে এই ঘটনা যখন শুরু হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে আর কি। এরপর ওই অভাবটা নাকি হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপর ওখানে এরা আর কখনো ফেরত এসেছিল কিনা এটা ওই আলিফ গারোয়ান বলতে পারেন নাই। তো ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল, যেটা উনি পরবর্তীতে অনেকের সাথেই শেয়ার করেছেন। মূলত আমরা টাহুরা জিন বলি, এই টাইপের টাহুরা জিন বাচ্চাদেরকে চুরি করে। আমরা ইতোপূর্বে এই টাইপের ঘটনা আমরা পেয়েছি। তো যাই হোক, এটা ছিল একটা ঘটনা। আমরা এখন চলে যাব তৃতীয় ঘটনায়। এটি আয়াত ভাইয়ের পাঠানো শেষ ঘটনা। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আয়াত ভাইয়ের সম্পর্কে দাদা হন এমন একজনের সাথে ঘটেছিল। তার জীবনে বেশ কিছু ঘটনা রয়েছে বলে উনি জানেন আর কি। এর মধ্যে আজব একটি ঘটনা যেটি আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। তো এই দাদার নাম হচ্ছে আকি। এই আকি দাদার পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল কখনোই ছিল না। উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, কাজ করে সংসার চালাতেন। একবার বর্ষাকালে তিনি রাতে গ্রামের বাঁশবাগান নামে একটি জায়গায় যান, মানে ওই জায়গার নামই হলো বাঁশবাগান। তো এরকম একটা জায়গায় গিয়ে ওখানে থাকা একটা ডোবা, মানে বেশ বড় একটা ডোবা, ওখানে মাছ টাছ আছে আর কি, ওইখানে গিয়ে জাল ফেলেছেন। তো ওই জায়গাটাতে অনেকেই বিভিন্ন সময় ভয় পেয়েছেন বলে শোনা যায় আর কি। তো এই আকি দাদা জাল ফেলেছেন দিনের বেলাতে, অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে। চিন্তা করেছিলেন যে ভোর বেলা গিয়ে উনি দেখবেন যে মাছ টাছ কি পড়েছে কি পড়ে নাই। তো ওনার যখন ঘুম ভাঙে, উনি দরজা খুলে বের যখন হয়েছেন, উনি দেখেন যে সূর্য উঠবে ভাব, সূর্য ওঠার আগে হালকা একটা আভা পূর্ব আকাশে যেমন দেখা যায় ওরকমটা দেখা যাচ্ছে। তো উনি বুঝতে পারলেন এখনই সকাল হয়ে যাবে। উনি ওই জালটা তোলার জন্য বের হয়ে গেছেন, কারণ জাল আবার বেশিক্ষণ ফেলে রাখলে মাছকেও নিয়ে যেতে পারে। তো উনি সেই জায়গায় গিয়েছেন যেখানে উনি জাল ফেলেছিলেন। উনি যখন জালটা তুলছিলেন দেখলেন যে বেশ কিছু মাছ জালে ধরা পড়েছে। উনি ভাবলেন যে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আরো কিছু মাছ ধরা পড়ে কিনা। যেগুলো ধরা পড়েছে এগুলো তো আর বাইরে বের হতে পারবে না। উনি খেয়াল করলেন ভোরের আলো দেখা যাচ্ছে না। উনি ওই বাড়ি থেকে বের হওয়ার সময় যেরকম ছিল এখন ওরকমই আছে। যখন বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও ভোরের আলো দেখা যাচ্ছে না, উনি ভাবলেন যে ধুর, জাল নিয়ে এখন বাড়িতে চলে যাই, আর দেরি করবো না।
যখন উনি জাল তুলে এগিয়ে যাবেন, হঠাৎ করে দেখেন বিশাল আকৃতির একটা দানবীয় অবয়ব ওই দিকেই এগিয়ে আসছে, অর্থাৎ ওনার দিকে এগিয়ে আসছে। তখন আর এই আকি দাদার বুঝতে বাকি থাকে না যে উনি ভোর ভেবে যে এসেছেন, এটা আসলে ভোর না, উনি ভুল করে চলে এসেছেন। ভোর হতে এখন অনেক সময় বাকি। তাহলে উনি কি দেখলেন? ওটা হতে পারে চাঁদের আলো বা এরকম কিছু দেখে হয়তো বা উনি ভুল বুঝেছিলেন, এরকমটা হতে পারে। তো উনি মনে মনে ভাবেন যে শেষ, আমি আজকে শেষ, আর বাঁচতে পারবো না। আবার উনি ভাবতে থাকেন যে এই অভাবটা মনে হয় এখন আমাকে দেখেনি, আমি জাল নিয়ে টুকটুক করে চলে যাই। তো উনি জাল নিয়ে এক সাইড দিয়ে চলে যাচ্ছেন, এমন থেকে পিছন থেকে ভারী গলায় বলে ওঠে, আকি দাঁড়া, কি করছিস এখানে, কেন এসেছিস সেই সময়? তখন আকি দাদা ভয়ে ভয়ে ঘুরে ওই অবয়বের দিকে ফেরে। অবয়বের চেহারাটা খুব ভালো করে বোঝা না গেলেও বোঝা যাচ্ছিল এটা খুব ভয়ঙ্কর চেহারার একটা। আকি দাদা ভয়ে ভয়ে বলে যে, জনাব, আমি খুব গরিব একজন মানুষ, আমার বাড়িতে তেমন কোনো খাবারই ছিল না, আমার স্ত্রী সন্তান এরা তো না খেয়ে থাকবে, এই জন্য আমি এখানে মাছ ধরতে আসছি। তখন ওই অভাবটা বলে, তুই জানিস না যে এই সময় আমি চলাচল করি, আর কখনোই আসবি না। আর যেহেতু বলছিস যে তুই খুব গরিব, বল আমার কাছে তুই কিছু চাস? তখন এই আকি দাদা কিছুক্ষণ চুপ থেকে বলে, না, আমি কিছুই চাই না, আমাকে বাড়ি যেতে দেন, আমি ঠিকঠাক মতো বাড়ি যেতে চাই। তখন ওই অভাবটা বলে, আচ্ছা যা, আর আসবি না কিন্তু তাহলে এদিকে, এটা আমার চলাচলের সময়, বুঝলি? তখন আকি দাদা বলে, জি বুঝতে পারছি, আর আমি এই সময় আসবো না। তো আকি দাদা বাড়িতে চলে আসেন। আকি দাদা উনি যদি ওই সময় ধন সম্পত্তি কিছু চাইতেন, হয়তো বা তাকে কিছু দিত, কিন্তু এর বিনিময়ে যে কোনো ক্ষয়ক্ষতি হতো তা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন। এই জন্য উনি কিছু চান নাই, উনি বাড়িতে ফেরত আসতে চেয়েছিলেন। তো এই আকি দাদা 2021 সালে বেশ বৃদ্ধ অবস্থাতেই মারা গিয়েছেন। ওর বেশ জ্বর হয়েছিল। এরপর খেতলাল হসপিটাল নামক একটা জায়গা রয়েছে বা হসপিটাল রয়েছে, সেখানে ভর্তি করা হয়, সেখানেই উনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল মোহাম্মদ আরাফাত হোসেন আয়াত ভাইয়ের কাছ থেকে পাওয়া 3টি ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ইমন কবির, ঢাকার শান্তিনগর থেকে। ইমন তার বড় ভাই নাবিল কবিরের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব ইমনের পাঠানো ঘটনায়। 90-এর দশক, তখন ইমনের বয়স মাত্র 5। সুতরাং ঘটনাটা ইমন কিন্তু নিজে প্রত্যক্ষ করেনি, সে তার পরিবারের কাছ থেকে কালেক্ট করে নিজের মতো করে আমাকে শেয়ার করেছে। তো আমি আমার মতো করেই বর্ণনা করছি। ইমনের ভাই নাবিল তখন এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার সময় তিনি তখন বেশ উড়ু উড়ু মন নিয়ে আছেন বাসায়, মানে বাসায় বসে থাকেন, বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেন, সন্ধ্যার সময় মন পড়ে থাকে বন্ধুদের কাছে। তখনকার সময় তো আসলে সেলফোন টেকনোলজি নাই যে যোগাযোগ করবে, যতটুক পারা যায় মাঝে মাঝে ল্যান্ডফোনে কথা বলতো। এছাড়া মোটামুটি তার সময় কেটে যেত গান শুনে, এটা ওটা করে, একটু নতুন পড়া দেখে, ভর্তি পরীক্ষায় যেগুলো আসবে সেই ধরনের মানে এই ধরনের প্রিপারেশন নিয়ে সময় চলে যেত। আর চান্স খুঁজতো ছাদে যাবার। আর ইমনদের কুকুর ছিল একটা, সেই কুকুরটা অ্যাকচুয়ালি তার বাবা বাসায় রাখতো না, কারণ তার বাবা একটু ধর্ম প্র্যাকটিস করতো, নামাজ কালাম পড়তো। তো তার বাবা এটার ব্যবস্থা করেছিল তাদের বাসার ছাদে, তারা কিন্তু একটা বহুতল বিল্ডিং এ থাকতো, তো ছাদের কোনায় একটা ঘর তৈরি করছিল তার বাবা, সেইখানে ওকে রাখা হতো। আর এমনি ইমনের ভাই যদি বিকালবেলা নিচে যেত তখন দারোয়ানকে বলতো কুকুর নিয়ে আসতে, তো কুকুর নিয়ে আসতো। আনার পর সে তখন ওই কুকুর নিয়ে বাইরে যেত, কুকুরের সাথে মাঠে গিয়ে খেলতো, বন্ধুদের সাথে আড্ডার সময় কুকুর থাকতো আশেপাশে। তো এইভাবেই সময় কাটতো আর কি নাবিলের। আর তো কিছু করার ছিল না। আর সন্ধ্যার পরে ছাদে উঠলে তখন যে কুকুরের খোঁজ নিত কি অবস্থা, কুকুরের যে ঘরটা সেখানে বাতি ছিল, বাতি জ্বালায় দিলে চলে আসতো সামনে। তো এই তো আর কি। তো এইভাবেই নাবিলের দিনকাল কাটতেছিল সেই সময়। তো একদিন বিকেলে নাবিল বের হয়েছে তার কুকুর নিয়ে, তো ওখানে তার এক বন্ধুর সাথে মানে আড্ডা দিবে আর কি।
তো সেই বন্ধুর সাথে দেখা হলো এবং দুজন গল্প করতেছে, হাঁটতেছে। আর তার বন্ধুও তার কুকুরের সাথে ইউজ টু, তো সুতরাং কুকুর নিয়ে সমস্যা নাই। তো হেঁটে হেঁটে যাচ্ছে, গল্প করতেছে। তো অনেকক্ষণ তারা গল্প করলো, এক জায়গায় বসে আড্ডা দিল বেশ খানিকক্ষণ। তো তারপর তার বন্ধু বললো যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হওয়ার একটু আগে, বললো যে এই আমার গিটারের স্ট্রিং আছে এক সেট, একটা ছেলের কাছে, ওর কাছ থেকে নিয়ে আসবো, চল আমার সাথে চল। তো নাবিল বলতে চায় কোথায়? এই যে এইখানে চল, এই বেশি দূর না, হাঁটতে হবে একটু। তো এখন একটু অস্বস্তি ফিল করলো নাবিল যে এত দূর এখন হেঁটে যাবে, বাসায় যাওয়ার সময় হয়েছে। তার মা আবার খুব স্ট্রিক্ট, মা বাবা, আর নাবিলের আব্বা তখন ঢাকার বাইরে আছে। তো যাই হোক, তারপরও নাবিল হাঁটা দিল বন্ধুর সাথে, এবং তার বন্ধু হাঁটতে হাঁটতে বিভিন্ন গলি টলি দিয়ে গিয়ে একেবারে একটা মানে ওই জায়গাটা প্রায় ডেড এন্ড টাইপের একটা বাসা, ডেড এন্ডের মধ্যে আর কি, একদম চিকন একটা গলি দিয়ে গিয়ে শেষ মাথায় একটা বাসা, এবং বাসার সামনে অনেকগুলো গাছ আছে, কাঁঠাল গাছ, নারকেল গাছ ইত্যাদি ইত্যাদি, এবং বাসার পাশের যে গলিটা একদম চিকন গলি। তো ওখানে যে পৌঁছাইলো, তো ওই গলি দিয়ে যখন তারা ঢুকতেছে তখন কিন্তু অলরেডি মানে একেবারে সন্ধ্যা ঘনায় গেছে, এক্ষুনি মাগরিবের আজান দিবে এরকম একটা অবস্থা। তো নাবিলের সেই বন্ধু একদম আগে আগে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যেখানে পৌঁছাইলো, সামনে একটা গ্যারাজটা হচ্ছে একটা পুরনো গ্যারাজ, বলতে মানে একটা রুম আর কি, ওর মধ্যে শাটার দেওয়া আর কি। তো সেটা লাগানো, আর তার পাশে যে জায়গাটা ঢুকছে কম্পাউন্ডটা, ওইটা একটা খোলা জায়গা, এবং সে খোলা জায়গার শেষ মাথায় দুইটা বড় বড় নারকেল গাছ এরকম। বেশ কেমন জানি জায়গাটা বেশ পরিচ্ছন্ন না। আর পাশে একটা পুরনো বাড়ি, অনেক পুরনো, বোঝা যাচ্ছে যে এই বাড়ি আজ থেকে প্রায় হয়তো 30-40-50 বছর আগের একটা বাড়ি। কেমন জানি হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে টাইপের, আর বাতি জ্বলতেছে না, পুরো বাসাটাই কেমন জানি। নাবিলের কুকুরটা কেন জানি ওখানে যে কেমন জানি একটু অস্থির ফিল করা শুরু করলো, কেমন জানি এরকম করতেছে, ঘুট করতেছে। নাবিল তারা বসে, ইজি কি হয়েছে তোমার, এরকম করে মাথায় করতেছে। তার ফ্রেন্ড বললো, আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি যাই, আমি গিয়ে গিটারের স্ট্রিং গুলো নিয়ে আসি। তো তখন ওই নাবিল বলতে চাই, দেরি করিস না, কি একটা জায়গায় নিয়ে আসছিস বেটা, কিরকম অবস্থা, মানে একেবারে অন্ধকার, বাতিও জ্বালায় না কেউ, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দাঁড়া আমি যাইতেছি বলে নাবিলের ফ্রেন্ড হেঁটে চলে গেল, বিল্ডিং এর মধ্যে ঢুকছে, এবং এর মাঝে কিন্তু সন্ধ্যা তো দ্রুত ঘনাইতে থাকে। হ্যাঁ, ওরকম সন্ধ্যা দ্রুত ঘনাইতেছে, এবং নাবিল খুব অবাক হয়ে দেখতেছে যে ওই বিল্ডিং ওরকম লাইটও জ্বলে না। হঠাৎ করে দেখলো যে ওই দোতলার কাছে একটা ফ্ল্যাট বা একটা ঘরের মধ্যে লাইট জ্বলছে, মানে জানলায় আলো জ্বললো। ঠিক ওই সময় আজান দিল। আজানটা দেওয়ার আজান শুধু শুরু হয়েছে, 1 সেকেন্ডের মধ্যে নাবিলের কুকুরটা মনে হলো যে নাবিলের হাত থেকে ছিঁড়ে কুড়ে চলে যাবে। মানে প্রচন্ড এরকম আচরণ শান্ত করে না। তো নাবিলের কাছে বাট অন্যরকম লাগলো, দেখলো যে কুকুরটা ওই নারকেল গাছ দুইটার দিকে তাকায় ঘেউ 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 করতেছে, একেবারে তুলে ফেলতেছে জায়গাটা। কুকুরের ঘেউ ঘেউতেও এত জোরে করতেছে, নাবিল একটু অস্বস্তি ফিল করা শুরু করছে। আশেপাশের কোনো বাসার জানলাও খুলতেছে না, ফ্ল্যাটের জানলাও খুলতেছে না, কুকুর কিন্তু ঘেউ ঘেউ করতেছে, এবং মনে হচ্ছে যে ছিটে চলে যাবে নাবিলের হাত থেকে। নাবিল খুব অস্বস্তি ফিল করতেছে, এদিকে বন্ধু আসতেছে না। আর পুরো আজানটা শেষ হইলো। আজান শেষ হওয়ার পর কেমন জানি একটা পরিবেশ হয়ে আছে ওই জায়গায়, আর ভয় লাগতেছে, নাবিলের কাছে একটা অস্বস্তি লাগছে, কারণ ওই যে গ্যারাজটার পাশ দিয়েও জানি কেমন লাগতেছে। তো নাবিল একবার ভাবলো যে সে হেঁটে বের হয়ে যাবে মেন রাস্তায়, কারণ সামনে যে গলিটা ওইটা অন্ধকার হয়ে গেছে, এবং ওইখানে কোনো ল্যাম্পপোস্টও নাই, ওই জায়গায় যে ল্যাম্পপোস্ট জ্বলবে ল্যাম্পপোস্টও নাই। তো কিছুক্ষণ পর দেখলো যে তার বন্ধু আসছে, হাতের মধ্যে এরকম একটা প্যাকেট। তো সে বন্ধুরা বলছে, কি বেটা, কি কই আছিস বেটা, এরকম করতেছিস? কয় যে তোর কুত্তা চিল্লাইতেছে এরকম। হ্যাঁ, এরকম চিল্লাইতেছে কেন? কারে জানি না কেন চিল্লাইতেছে, ওর কি হয়েছে, ও হঠাৎ করে এরকম পাগলামি করে না। দেখা গেল তখনও তার কুকুর কেমন জানি উল্টা পাল্টা করতেছে, নাবিলের এই পাশে চলে আসছে, ওই পাশে চলে আসছে। নাবিল ওর ওই যে বেল্ট ধরে রাখতে পারতেছে না, চেন দিয়ে বাঁধা যে। যাই হোক, তারা হাঁটলো, হেঁটে তাড়াতাড়ি গলি, এবং দেখা গেল যে যখন বেরোচ্ছে নাবিলের কুকুর একদম আগে, প্রায় নাবিলকে টেনে বের করে নিয়ে যাচ্ছে গলি দিয়ে, এরকম একটা অবস্থা। তো একদম যখন গলির মাথায় চলে আসছে, রাস্তায় উঠবে, ছোট ওইটা তো একটা ছোট গলি আর কি, ওই ঢোকার জন্য ওই বাসায় মেইন গলি, এখান থেকে রিক্সা চলো, ওইটার কাছে যখন চলে আসছে দেখা যায় কুকুরটা থেমে গেছে, হঠাৎ করে ব্রেক করে গড় করতেছে অন্ধকারের দিকে। তো নাবিল বলছে, এই কামান আসো বলে টাকতেছে কুকুরকে। কুকুর আর যায় না, নাবিল এগিয়ে গেছে, কিন্তু কুকুরকে টানতেছে, কুকুর আসতেছে না। নাবিল অবাক হয়ে গেল, কি ব্যাপার, আসে না কেন? তো যে জোরে টান দিল কুকুরকে, তো দেখা গেল যে কুকুর বাধ্য হয়ে মনে হয় আসতেছে একটু একটু করে, সে অসুস্থ, এবং সে ঘর করতেছে। এক সময় বের হয়ে এসে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখলো সামনে ল্যাম্পপোস্টের আলো, একটু পরেই দেখলো যে কুকুর স্বাভাবিক আচরণ করতেছে, অসুবিধা নাই।
তো যাই হোক, হাঁটলো হেঁটে নাবিল তার ফ্রেন্ডে বললো যে আমার এই কুকুর কখনো এরকম আচরণ করে না, হ্যাঁ ও এরকম কেন করলো বুঝলাম না, তুই বেটা কই আইছস, এই জায়গাতে আমি আসিও না এর আগে। বলে যে না, এটা আমার এক ফ্রেন্ডের বাসার সাথে নতুন পরিচয় হয়েছে, বেশি দিন না, ওদের এখানে মানে মাঝে মাঝে হঠাৎ আসা হয়, ও গিটার বাজায় আমিও বাজাই। যাই হোক, এসব বলতে বলতে ওখান থেকে চলে গেল। নাবিল ওর ফ্রেন্ডের মানে মূল যেখান থেকে তাদের বাসায় যায় ওখান থেকে বিদায় নিয়ে নাবিল তার বাসায় গেল, গিয়ে কুকুরকে ছাদে নিয়ে গেল, ছাদে নিয়ে রাখলো, রেখে মানে তাকে একটু মাথায় হাত টাত বুলায় আদর করে তার ঘরে দিল, এবং দারোয়ানকে এটা বললো যে ওর খাবার দাবার কি কি আছে এগুলো ব্যবস্থা করতে, করে সে বাসায় চলে গেল। নিজে ওয়াশটাপ হয়ে তার মতো তার ঘরের মধ্যে সে যা বসে টিভি দেখছে ইত্যাদি ইত্যাদি করে রাতের বেলা ঘুমাইতে আসছে। তখন রাত, বেশ রাত, তখন প্রায় 10:30 11টা বাজে, এবং ঘরে বসে বসে সে তার ওই অন্য রুমের লাইটগুলো সব বন্ধ করে দিত, টেবিল ল্যাম্প জ্বালায় সে বসে বসে গল্পের বই পড়তেছে। ওই সময় তার কাছে বেশ ভালো লাগছে, বেশ বাতাস চলতেছিল ওই সময়, মানে বসন্তের শেষ দিক, মানে বাতাসটা হঠাৎ করে মানে এলোমেলো ভাবে বয় জানলা খুলে রাখলে। তো সেরকম বাতাস আসতেছে, নাবিলের ঘরের পর্দা উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, এবং সে টেবিল ল্যাম্পের আলোয় বসে গল্পের বই পড়তেছে, বেশ ভালো লাগতেছে তার কাছে। এই সময় হঠাৎ করে মনে হলো যে সে একটা চাপা হাসির শব্দ শুনলো, মানে মেয়ে মানুষের হাসি, চাপা মেয়েলি হাসি। তো ভাবলো যে আর হইতে পারে অন্য কোনো ফ্ল্যাটে নিচে। তখন আবার চিন্তা করছে নিচের ফ্ল্যাটে তো কোনো মেয়ে নাই, এইভাবে হাসলো কে? আর তার আম্মা তো এরকম হাসে না, বেশ গম্ভীর তার মা, আর তার আম্মা ওদিকে। তারপর চিন্তা করলো যে আম্মা কি কোনো কিছু মানে শুনছে বা কারোর সাথে ফোনে কথা বলতেছে, কেন জানি জিনিসটা সে ভুলতে পারে না হাসি শব্দটা। সে কয়েক সেকেন্ড পর উঠে যায় টেবিল থেকে, উঠে গিয়ে দেখে যে তাদের যে ডাইনিং স্পেস পুরা নীরব, কেউ নাই, এবং ডাইনিং স্পেসের বাতি নিভানো, মানে একদম অন্ধকার থুম মেরে আছে। বাইরের আলো, মানে বিল্ডিংটা তো উঁচু এবং তারা উপরে থাকে, ওই হালকা বাইরের আলো এদিক ওদিক থেকে এসে ঢুকছে আলো আধারি ডাইনিং স্পেসে। সে অবাক হলো, কি ব্যাপার। হেঁটে হেঁটে গেল মায়ের রুমে যে সে দরজাটা নক করবে চিন্তা করলো, কিন্তু মনে হলো যে নীরব, মানে মা মনে হয় ঘুমাইতেছে। তো সে আস্তে করে তারপরও দরজাটা আস্তে করে নক ঘুরে খুলে দেখলো যে হ্যাঁ, তার বাবা তো নাই, তার মা আর তার যে ছোট ভাই ইমন, তারা ঘুমায় আছে বিছনার মধ্যে, ডিম লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে বাসায়। তো বলে এটাতে আম্মার হাসার তো প্রশ্নই আসে না, 5 মিনিট আগে নিশ্চয়ই ঘুমায়নি, আম্মা কেন হাসবে? সে দরজাটা আটকায় দিয়ে সে খুব মানে অবাক হয়ে সে তার ঘরে আসছে। তো চিন্তা করতেছে, ওই বয়সে কিউরিয়াসিটি বেশি থাকে, আর বিশেষ করে এমনি হঠাৎ করে মেয়ের হাসি শুনছে, এটা তার কাছে কিউরিয়াসিটি আরও লাগতেছে। আর তার সে চিন্তা করছে যে আমার নিচতলাও কোনো মেয়ে নাই, এরকম হাসলে এত দূর পর্যন্ত আওয়াজ এরকম বেশ ভালোই আসছে, লাউডলি আসছে তার এখানে। তো চিন্তা করলো যে আর একটা হইতে পারতো যদি ছাদে উঠতো, ছাদে ওঠার মতো তো এরকম কেউ নাই, আর ছাদের চাবি নাবিলদের বাসায় আছে আর দারোয়ানের কাছে আছে। তো সুতরাং এই ছাদের চাবিও তো আসলে কারো কাছে থাকার কথা না, তো কেমনে হবে? তো নাবিল একটু চিন্তা করলো আমাকে মনের ভুল, এগুলো চিন্তা করতে করতে সে আবার মোটামুটি তার বইতে মন দেওয়ার চেষ্টা করলো পড়ার জন্য। বেশ খানিকক্ষণ সে বই পড়তেছে, আবার ডুবে গেছে বইয়ের ঘটনার মধ্যে। এই সময় সে শব্দ পেল তার ছাদের উপরে মনে কেউ কিছু টানাটানি করতেছে, ঠিক তার মাথার উপরে, মানে কিছু টেনে ওদিকে নিয়ে যাচ্ছে, এই পাশে নিয়ে আসতেছে, মানে ফার্নিচার টানার মতো। তো নাবিল মোটামুটি বেশ বুদ্ধিমান ছেলে ছিল, সে চিন্তা করতেছিল যে আসলে আমাদের নিচে কেউ টানাটানি করতেছে না, কেউ শব্দটা উপরে মনে হচ্ছে হয়তো। তো সে ওইটারও কিছুক্ষণ পর ইগনোর করলো। তারপরও সে দেখতেছে যে শব্দটা হচ্ছেই, ঘর ঘর টানাটানির একটা শব্দ হচ্ছে। এরপর সে কুকুরের ডাক শুনলো, মানে তার যে কুকুর ডাকতেছে, বেশ ঘেউ করে ডাকতেছে, মানে বেশ মনে হচ্ছে যে কোনো মানে তার অস্বস্তিকর কোনো কিছু দেখলে যেভাবে ডাকে, বা তার অপরিচিত কাউরের সামনে পড়লে যেভাবে ডাকে, মানে চোর দেখলে কুকুর যেভাবে ডাকে সেভাবে ডাকতেছে, ব্যাপক ডাকাডাকি, এবং মানে তুলে ফেলতেছে ওখানে। তো নাবিল চিন্তা করলো যে এই ডাক তো আর আম্মা শুনতেছে না, কারণ তাদের মায়ের বেডরুম হচ্ছে সামনের দিকে, তো সে থাকে বাসার পেছনের দিকে, এবং কুকুরের যে ঘর করছে ওইটা বাসার পেছন দিকে। তো কুকুর ডেকে উঠায় ফেলতেছে, চিন্তা করলো যে সে কি করবে। এই সময় কুকুর যখন ডাকতেছে তখন একই সময় আকাশে মেঘের গুড়গুড় শুনলো, বৃষ্টি আসবে, গুড়গুড় করতেছে, মেঘ ডাকতেছে, মানে একদম ভারী একটা শব্দ মেঘের। তো নাবিল চিন্তা করলো আসলেই তো বৃষ্টি আসলে কুকুর কেন ডাকতেছে, কি ব্যাপার। চিন্তা করতে করতে সে উঠে গিয়ে চাবিটা নিল। আর এই ছাদে যাওয়ার জন্য তাদের ফ্ল্যাশ লাইট ছিল, মানে ছাদে মানে এদিক ওদিক দেখার জন্য তার বাবা রাখতো, সেই ফ্ল্যাশ লাইটটা সে নিয়ে এসে আস্তে করে, মানে কাউকে কিছু, মানে মাকে আর কি বলবে, ঘরের মধ্যে মা, ছোট ভাই আর সে, বাবা তো নাই আজকে, আর কাজের মানুষ তাদের বাসায় এরকম দিন রাতে থাকতো না। তো সে আস্তেই করে হেঁটে গেছে, গিয়ে ওই গেটটাকে খুলে আস্তেই করে চাপায় আবার লাগাই দিল ফ্ল্যাটের।
তো সিঁড়িঘরে ঢুকছে, সিঁড়িঘরে ঢুকে দেখতেছে যে আলো একদম কম, কারণ তখনকার সময় কিন্তু সবাই ওই ফিলামেন্ট বাল্ব ব্যবহার করতো সিঁড়িঘরে। লালচে আলো, তার বাসার সামনেও লালচে আলো, নিচেও লালচে আলো, মানে সিঁড়িঘরটা একটা অন্যরকম আলোতে ভরা, মানে লালচে আলোতে ভরা। সেটা হচ্ছে সেই ফিলামেন্ট বাল্বের। তো যাই হোক, ফিলামেন্ট বাল্ব যারা দেখছেন তারা এটা রিলেট করতে পারবেন এই আলোগুলা মানে কিরকম হয়। তো যাই হোক, সেই আলোতে সে আস্তে আস্তে উপরে ওঠা শুরু করলো ছাদের দিকে, এবং তারা কিন্তু একদম টপ ফ্লোরে থাকতো, মানে উপরেই ছাদ। তো সে যখন নাকি তার ওখান থেকে সিঁড়িটা ঘুরে মানে তার মানে ল্যান্ডিং এ দাঁড়াইছে ওখানে, যে ছাদের দিকে ওঠার জন্য, ওইখানে কিন্তু আর লাইট চলতেছে না, ওই জায়গাটা অন্ধকার। নাবিলের জন্য কেন ভয় লাগতেছে, মনে হচ্ছে এখানে কিছু আছে নাকি, কেমন যেন লাগছে, মনে হচ্ছে কেউ তাকে দেখতেছে ওইখানে, মানে এরকম একটা ফিল নাবিলের মনের মধ্যে কাজ করতেছে। তারপর সে চিন্তা করলো আজেরা এগুলা কি, কিন্তু কুকুরের ডাকটা সে শুনতেছে, সমানে ভিতর থেকে কুকুরের ডাক আসতেছে। তো যাক, সে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। তো 1 পা 2 পা করে উঠতেছে, একেবারে ছাদের দরজার কাছাকাছি চলে আসছে, এবং কুকুরের শব্দটা আরো লাউড হচ্ছে কারণ কাছে চলে আসছে সে। এর মাঝে সে শুনতে পাচ্ছে আকাশে মেঘও ডাকতেছে। যাই হোক, দরজার কাছে এসে সে দরজার তালাটা ধরে আস্তে করে তালা খুলে ফেললো। তালা খুলে দরজা মেলে ধরলো। তার দরজা মেলার সাথে সাথেই কুকুরের ডাকটা তো আরো লাউড হয়ে গেছে, মানে আরো মানে বাইরে আসতেছে। সে দরজা খুলে ছাদে ঢুকলো। দরজা খুলে ছাদে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে। ডানে বামে তাকায় দেখ কিচ্ছু নাই। বাঁ দিকে হচ্ছে মানে সে যে ঢুকছে, ঢোকার পরে বাঁ দিকে হচ্ছে তার সেই কুকুরের যেই ঘরটা আর কি, ওইটা মানে ঘর মানে কি একটা ঘর তৈরি করা, সামনে নেট দিয়ে ঢেকে দিছে, এবং এক পাশে ওখানে পলিথিন দিয়ে তার বাবা এমন ব্যবস্থা করছে যাতে বাতাস ওইভাবে না ঢুকে ভিতরে, বাতাসের ঝাপটাগুলো না ঢুকে। আর এক পাশের নেটটা মোটামুটি ফাঁকা, মানে ওখানে গেটটা আর কি, ওটা খুললেই গেট দিয়ে ঢোকা যায়। তো নাবিল আস্তে আস্তে কুকুর দেখতে, কুকুর ডাকতেছে কি ওই একদম ইসের সামনে, মানে তার ওই বেড়ার ওই যে তারের নেটের সামনে এসে ডাকতেছে কুকুর প্রচন্ড জোরে। এটা অন্য কেউ নিজের কুকুর না হলে ভয় পাবে। তো নাবিল আস্তে করে যে লাইটের সুইচটা দিয়ে লাইটটা জ্বালাই দিল। তো ছাদের বাতি জ্বলে উঠছে, কুকুরটা সাথে থেমে গেল ওই ছাদের বাতি জ্বলার সাথে সাথে। তো নাবিল গেল সামনে, যে বলে ইজি বয় কি হয়েছে বলে কুকুরের কাছে গেল, দেখলো কুকুর তাকে দেখে মানে একটু সফট শব্দ করতেছে, মানে বুঝতে পারছে মালিক আসছে। কেন জানি তাকে মনে হলো কুকুরটা ভয় পেতেছিল, ভয় পেয়ে কিছু একটা দেখছে এই জন্য ডাকতেছে, এরকম একটা অবস্থা। তো নাবিল চিন্তা করলো যে কি হয়েছে, কুকুরটা মাথায় হাত বুলাইলো। সে চিন্তা করলো কুকুরকে বের করে আনবে কিনা। পরে চিন্তা করলো থাক, ও তো এখানে রাত হয়েছে, এখন আর বের করার কি আছে, বৃষ্টি আসতে পারে। সে আশেপাশে তাকাইলো, দেখলো যে না, মানে কুকুরের ঘরের মধ্যে যে বৃষ্টির পানি ঢুকবে এরকম অবস্থা নাই। মানে তার বাবা সুন্দর করে মানে মোটা তিরপল দিয়ে ঢাকা দুই পাশ থেকে, মানে যাতে বাতাসের ঝাপটা বা বৃষ্টির পানিটাই না ঢুকতে পারে। একটু ফাঁকা জায়গা আছে যেখানে বাতাস ঢুকে বা কুকুরে এসে উকি দিতে পারে, এরকম একটা জায়গা উঁচু করা, মানে ছাদের মধ্যে পানি জমলেও কুকুরের ঘরে ঢুকবে না পানি। তো যাই হোক, নাবিল ওই কুকুরের মাথায় হাতটা বোলায় সে আস্তে করে মানে সে ঘুরছে, জাস্ট মানে গেটের থেকে ঢুকছে। এই সময় কুকুর আবার ডাকা শুরু করলো, সাথে সাথে ছাদের বাতিটা কেটে গেল, যে বাল্বটা ছিল টাস করে কেটে গেছে বাল্বটা। তো একটু ভয় লাগছে নাবিলের কাছে ফার্স্টে, বিকজ অল অফ এ সাডেন টাস করে বাতিটা কাটছে, এবং মনে হলো শব্দ করেই কাটছে, কাট করে কেমন যেন একটা শব্দ করলো, করে কেটে গেছে। আর কুকুর ঘেউ ঘেউ করতেছেন। সে তাকায় দেখলো যে কুকুর মানে বাসার ওই দিকে তাকায়, মানে যেখানে বাউন্ডারি প্যারাপেট ওয়াল সেই দিকে তাকায় কুকুর ঘেউ ঘেউ করতেছে। তো নাবিল খেয়াল করলো হঠাৎ করে চোখে যে আকাশে কিন্তু মেঘ করছে বেশ, এবং মেঘের লেয়ার লেয়ার দেখা যাচ্ছে। মেঘের ওপারে হয়তো চাঁদের আলো আছে, এবং সেটাতে মেঘটাকে আরো ভালো বোঝা যাচ্ছে লেয়ার লেয়ার, এবং মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, বিজলির আলোতে আলোকিত হইতেছে মেঘটা। এর মাঝে দেখলো যে সে একটা বেশ বড় পাখি উড়তেছে, মানে চক্কর মারতেছে ওই এটার মধ্যে দেখা যাচ্ছে, বেশ বড়, এই বড় ডানা মেলা। তো সে চিন্তা করলো আচ্ছা ওইটা কি কোনো বড় পেঁচা নাকি, মাঝে মাঝে থাকে এরকম, ওখানে অনেক বিল্ডিং টিল্ডিং তো পুরানো। তো চিন্তা করলো যে এরকম পুরানো কোনো বিল্ডিং এর ছাদে পেঁচা টাচা নামে নাকি, বড় পেঁচা যেগুলো ডানা অনেক বড় মিলে দিলে, তো এরকম কিছু কিনা। তার কুকুর কি ওইটা দেখে ডাকতেছে? হ্যাঁ, সে বুঝলো যে হ্যাঁ ওইটারে দেখেই ডাকতেছে। ওইটা অনেকটা চক্কর খেয়ে কাছে চলে আসতেছে, একদম কাছে চলে আসতেছে, এরকম একটা অবস্থা। তো নাবিল বুঝলো যে ওইটাকে দেখেই তার কুকুর মনে ডাকতেছে, হয়তো কাছাকাছি আসছিল বা ছাদে নামছে মেবি, এটাতে মনে কুকুর ভয় পাইছে। সে মনে করলো আচ্ছা একটা রহস্যের সমাধান হলো। তো সে কুকুরকে আবার বলতেছে এই ইজি বয় করে। তো সে দরজাটা খুলে ফেললো, কুকুরের রুমের দরজা খুললো। কুকুর মনে হলো যে কুকুর বের হয়ে আসবে, তো তার কাছে না, কুকুর ওই ভিতরে থেকেই মনে হচ্ছে মানে কুকুর সেফটি ফিল করতেছে। সে অবাক হলো যে কুকুর কিন্তু বের হয়ে আসে, দরজা খুললে বের হয়ে আসে, তার কাছে আসে, মানে তাকে মানে চায় যে সে মাথায় প্যাট করে দিক, মাথায় হাত বুলাই দিক, সে কিন্তু না, কুকুর বের হইতেছে না ওখানে। তো সে জাস্ট ওইভাবেই কুকুরটাকে এরকম মানে ধরে আনলো, কাছে এনে মাথায় হাত টাত বুলাইলো, বলে আবার তাকে জিজ্ঞেস করছে খিদা লাগছে নাকি। সে তো কুকুর কোনো কুকুর করতেছে, কিচ্ছু বলতেছে না।
হঠাৎ করে কুকুরটা কেমন জানি কক করে উঠলো, মানে চুপ করে, মানে কোনো মানে চোখটা, মানে কুকুরের চোখটা একদিকে স্থির হয়ে গেল। এবং এই সেম টাইমে নাবিলও একটা শব্দ পাইছে, মনে হয়েছে জোরে ডানা যদি ঝাপটায় তার আশেপাশে কিছু নামে বড় পাখি, মানে এরকম একটা ফিল। মানে এই ধরনের জিনিস পাওয়া যায় অনেক সময়, দেখা যাচ্ছে যে আশেপাশে কোনো বড় পাখি বা মুরগি যদি ডানা ঝাপটা কোথাও নামে, বাতাসের যে একটা এরকমই পাওয়া যায়, সেরকম একটা বাতাসের ঝাপটার মতো বেশ বড়। এবং কুকুরটা মনে হয় যে ওইটা দেখে, ওই যে কুকুর করতেছিল, কুকুর পুরা চুপ করে একদম মনে হলে ব্রেক করে দিছে অলরেডি তার আচরণ, সে তাকায় আছে ওদিকে বেশ অন্যরকম করে। তো নাবিল তাকাইলো বাতাসের ঝাপটা কোত্থেকে আসছে। তার কাছে মনে হলো ছাদের কোণার মধ্যে একটা অবয়ব, কালো একটা অবয়ব, মানে এটা মানে ডার্ক, মানে কি ডার্কের মধ্যে ডার্ক, মানে ওই যে কর্নারটার মধ্যে তাকাইছে সেই কর্নারটা এমনি ডার্ক, সেখানে ডার্ক, সেটার মধ্যে সে বুঝতে পারতেছে স্পষ্ট একটা মানুষের মতো অবয়ব, অ্যাজ ইফ কোনো মানুষ দাঁড়ায় আছে এবং মানুষটা ওই জায়গায় দাঁড়ায় এইদিকে ফেস করে আসছে তাদের দিকে। তো নাবিল বেশ ভয় পেয়ে গেল এবং সে ভালো মতো খেয়াল করে দেখলো যে ওই যে অবয়বটার শরীরের মধ্যেই মনে হচ্ছে একটা ডানার মতো একটা এরকম অবয়বের মতো আছে এরকম। তো নাবিল বেশ ভয় পাইছে, নাবিলের মানে সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে কি করে উঠবে বুঝতে পারতেছে না। সে তাড়াতাড়ি কি করলো, কুকুরের খাঁচার তালাটা যে খুলছিল ওইটা লাগাই দিল, সে দ্রুত লাগায় সে দরজার কাছে যাওয়ার চেষ্টা করলো, তাদের যে ওই সিঁড়িঘরের দরজা। এর মধ্যে সে দেখতেছে যে ওই অবয়বটা আস্তে আস্তে মনে কাছে আসতেছে আরো, ওই তার ওই সে যেখানে তার থেকে যে দরজার কাছাকাছি। এই সময় নাবিলের কুকুরও পিছায় যেতেছিল, সে ঘরের পিছন দিকে চলে যাচ্ছে, কুকু করতেছে আর মাঝে মাঝে কেউ করে উঠতেছে একবার ভয়ে পিছাইতেছে, এবং নাবিলও ভয় পেয়ে গেছে। নাবিল দেখতেছে যে ওই ডার্ক অবয়বটা, মানে অন্ধকারের থেকে অন্ধকার একটা মনে হচ্ছে একটা অবয়ব, সেটা তার ওই দরজার দিকে কাছে আসছে, মানে সেই যে তার যে সিঁড়িঘরের দরজার কাছে। মানে নাবিল এখন ওখানে যেতেও ভয় পাইতেছে দরজার কাছে, এরকম একটা অবস্থা, মানে যাবে কেমনে সে, ওইটা কাছে আসছে, তার সারা শরীর পুরা হিম হয়ে গেছে এবং কুকুরটা মানে কুকু করতে করতে পেছন দিকে চলে গেছে। নাবিল কোথায় যাবে? তো সে প্রচন্ড ভয় পেয়েছে, সে ভয়ে দোয়া পড়ে উঠলো, দোয়াটা জোরেই পড়ছিল নাবিল, সাথে সাথে মনে হলো টপ করে একটা বাতাস, মনে হলো মানে জোরে কোনো ডানা দিয়ে যদি ঝাপটা দিয়ে বাতাস দেয় এরকম একটা বাতাস, মানে গায়ের মধ্যে লাগলো দমকা হওয়ার মতো, আর কিছু একটা উড়ে গেল তো ছাদের থেকে। মানে মানে মিলি সেকেন্ডে সে দেখলো যে একটা মানে কালো রঙের এনার্জিটা লম্বা হয়ে, মনে লম্বা টাইপের একটা রেখার মতো টেনে উপর উঠে গেল একদম পুরা আকাশের দিকে, বেশ অনেক দূর উঠে গেছে। এটা উঠে গিয়ে উপরে উঠে সেট করে দেখলো ডানা মেলে দিছে কালো এনার্জিটা, এবং সেটা একটা মনে হচ্ছে পাখির মতো আবার ঘুরে আকাশে উঠতেছে, এবং সেই আকাশে কিন্তু মেঘ ডাকতেছে, মাঝে মাঝে বজ্রপাত চমকাইতেছে। নাবিল প্রচন্ড ভয় পেল, নাবিল লাফ দিয়ে যে দরজার উপর পড়ছে, সে আর কিছু চিন্তা না, দরজা খুলে মানে সে ছাদের দরজার তালা মেরে সে দৌড় দিয়ে সে এসে তাদের ফ্ল্যাটের দরজার মধ্যে পড়ে ধুম ধাম করে দরজা খুলে ঢুকছে, দরজাটা জোরে লাগাইছে। তো এসে তার মা ভিতর থেকে চিল্লান দিয়ে উঠছে, এই কিরে, কে এখানে কে? তার মা মানে ই করে উঠছে, একটু পরে সে দেখলো তার মায়ের রুমের বাতি জ্বলে উঠছে, তার মা আসছে, কি হয়েছে? তো নাবিল পুরা মুখ শুকনা, ঠোঁট শুকনা, তার মা বলছে, কি হয়েছে তোমার? তো নাবিল নাকি বলতেছে যে একটু ছাদে গেছিলাম, ভয় পাইছি। তো তার মা বলছে, কিসের ভয়? তো সে তার মাকে সব বললো যে এরকম ঘটনা, ছাদে এরকম দেখছে। তো তার মা তাড়াতাড়ি যতটুকু দোয়া দরুদ পারে জানে পড়ে ফু দিল নাবিলকে, বললো যে সাবধান, এরকম ছাদে যাবা না রাতের বেলা, তোমার না বলছে তোমার বাবা কুকুরের কাছে যাইতে না রাত্রে বেলা, কেন যাও ওইখানে? হ্যাঁ, কুকুরের কাছে রাত্রেবেলা ওখানে যেও না, ঘরের ওদিকে তুমি ই করো। তা তার মা তাকে বললো যে তুমি ই করো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে যাও, ঘরে যে ঘুমায় পড়ো দোয়া পড়ে। তো নাবিল আর কিছু বললো না, সে ফ্রেশ হইতে চলে গেল। ফ্রেশ হয়ে দেখলো যে তার মাও আবার ঘুমের প্রস্তুতি নিতেছে, সে তার রুমে চলে আসলো। এসে ঘুম আর আসতেছে না, তার মাথায় ওইটা কাজ করতেছে, সে কি দেখলো উপরে এরকম কি উঠতেছিল। তো এর মাঝে তখন বৃষ্টি শুরু হয়েছে, মানে পটপট বৃষ্টি পড়তেছে তার ক্লাসে, রুমের জানালার মধ্যে জানলাগুলো বন্ধ করে দিছে সে এরকম। তো ঘরটা কেমন গুমোট হয়ে আছে দেখে সে একটা জানালা খুলে ওখানে স্টপার দিয়ে লাগাই দিল একটু বাতাস ঢোকার জন্য, মানে যাতে এই বাতাসটা ঢুকে ঘরটা মানে গুমোট একদম না হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর তখন সে ঘুমাইতে যাবে, সে চিন্তা করলো যে লাইটটাও কেটে গেছে ছাদের, কি ব্যাপার। তো বিছানায় শোয়ার সময় সে বাতি সব নিভাই দিল ঘরের, মানে ঘরটাকে অন্ধকার করে শুলো। এখন শুধু আকাশে মাঝে মাঝে বিজলির আলো চমকাচ্ছে, আর বাইরের হালকা আলো ওই যে জানলার পর্দা যতটুকু সরায় রাখছে ওইটা দিয়ে আসতেছে, আর যেই জানলাটা খুলে দিছে ও সে ওখান থেকে সেটার দিয়ে বাতাস ঢুকতেছে, পর্দা মাঝে মাঝে উঠতেছে।
তো নাবিল ওইটা দেখতেছে আর সে মানে ভয় পাচ্ছে, মনে মনে চিন্তা করতেছে কি দেখলাম এটা। তো যখন সে ঘুমায় যাবে তার চোখটা লেগে আসছে, এই সময় নাবিলের মনে হলো তার জানলার কাছে একটা কালো কিছু একটা অবয়ব, এবং স্পষ্ট সে দেখতেছে, এবং তাদের বাসা কিন্তু অনেক উপরে। এত উপরে উঠে কার্নিশে দাঁড়ানো কোনো মানুষের পক্ষে মানে প্রশ্নই আসে না, মানে কোনো কারণে এত রাতের বেলা বৃষ্টির রাতে, ঝড় বৃষ্টির রাতে তার কার্নিশে কেউ দাঁড়াবে এরকম প্রশ্ন আসে, কিন্তু সে দেখতেছে স্পষ্ট একটা অবয়ব, এবং মনে হচ্ছে একেবারে তার যে খোলা জানালাটা ওইটা দিয়ে মাথাটা ঢুকায় গ্রিলের সাথে মাথা লাগাইছে এরকম, এবং পুরো মনে হচ্ছে একটা মানুষ চুল ছাড়া, মানে চুল মানে মেয়ে মানুষ যদি হয় এরকম চুল ছাড়া, এবং ওই যে সামনে যে মাথাটা আনছে মনে হচ্ছে সারা ঘরের মধ্যে একদম ভারী রজনীগন্ধার মানে স্মেলে ভরে গেছে। মানে রজনীগন্ধা ফুল যদি একদম মানে আছে না যে অনেক সময় দেখা যায় বিয়ে বাড়িতে সাজায়, বাসরার ঘরে সাজায়, একদম মানে ডিপ একটা ঘ্রাণ, ঠিক সেরকম একটা রজনীগন্ধার ঘ্রাণ পুরো ঘরের মধ্যে ডিপ পুরো ভরে গেছে ওইখানে। মানে এত ভয় পাইছে নাবিল বলার মতো না, সে ভয়ে থরথর করে কাঁপতেছে, সে ভাবতেছে এই ঘ্রাণ কোত্থেকে আসলো, এটা কি এরকম ভাবে। একটু পর নাবিল দেখলো যে ওই যে অবয়বটা গ্রিল গোলে, মনে হলো গ্রিলটাকে পার হয়ে তার ঘরের মধ্যে ঢুকে গেল। এটা মনে হচ্ছে যে গ্রিলটা কোনো বাধা না, গ্রিলটাকে ভেদ করে পুরো অবয়বটা তার ঘরের মধ্যে ঢুকলো, একটা মানুষের মতো আকৃতি এরকম ভাবে ঢুকছে, ঢুকে তার বিছানাতে কিছুটা সামনে এসে দাঁড়াইছে কাছাকাছি। নাবিলের মনে হলো যে তার পুরো জগৎটা এরকম দুলতেছে এবং আস্তে আস্তে সব ঘোলা হয়ে আসতেছে। এক সময় তার আর কিছু মনে নাই, মনে হলো সে ঘুমের রাজ্যে ডুবে গেছে। তো নাবিলের কিছু উদ্ভট ড্রিমস আসলো ওই দিন, মানে সে উদ্ভট কিছু ড্রিম দেখলো, এবং সে মানে মানে পুরাই এলোমেলো হয়ে গেল, উল্টাপাল্টা স্বপ্ন দেখলো ওই দিন। উল্টাপাল্টা স্বপ্ন দেখে সে উঠলো, পরদিন উঠে সে স্বপ্নের কথা মনে করতেছে, এবং কালকে রাতের ওই যে বৃষ্টির সময় কি সেটাও মনে করতেছে। তার কাছে খুব অবাক লাগছে। তো সে ঘুম থেকে উঠে দেখে যে তখন কিন্তু বেলা হয়ে গেছে, সাধারণত এতটা বেলা করে সে ঘুমায় না। তো নাবিল তার মাকে যে বললো, এবং তার খুব দুর্বল লাগতেছে, নাবিল যে হেরে যাচ্ছে মনে হচ্ছে পড়ে যাবে এরকম লাগতেছে তার। সে তার মাকে যে বললো যে আম্মা কালকে রাত্রে এরকম শুয়েছি, এরকম মনে হলো যে আমার জানলা দিয়ে এরকম কিছু আসছে, তার মাকে বলছে। তো নাবিল আবার তার মায়ের সাথে অনেক মানে বন্ধুর মতো ছিল, ফ্রি ছিল। নাবিলার আম্মা শুনে মনে হলো যে অনেক তিনি মানে ভয় পেলেন। তিনি তাড়াতাড়ি ছেলেকে ডেকে দোয়া করলেন, দোয়া করে দেখলেন যে গায়ে জ্বর আছে কিনা, তারপর বললেন যে তুমি দোয়া পড়ে ঘুমাবা। তার মা তাকে মানে করলেন আর কি, মাথায় হাত টাত বুলায় দোয়া পড়ে ফু দিলেন, আর তার মা তার ঘরে গেলেন, গিয়ে দোয়া পড়লেন। তারপর বললেন যে তুমি ছাদে যাও, এটা খুব খারাপ, এরকম আজকে বের হও না বিকালবেলা। নাবিল নিজেই ফিল করতেছে সে মনে কোথাও যাইতে পারবে না আজকে, তার এত খারাপ লাগতেছে। তো যাই হোক, নাবিল ওইভাবে তার দিন কাটে ওই দিন। আর রাতের বেলা মানে সন্ধ্যা হওয়ার পর থেকে তার ভয় লাগা শুরু করে। যখন সন্ধ্যা হয়ে গেছে ওই দিন কিন্তু নাবিল আর বের হয় নাই ঘর থেকে। সন্ধ্যার পর থেকে তার ভয় লাগতেছিল, মানে তার মনে হইতেছিল যে তার রুমে কেউ আসবে, এরকম একটা অবস্থা। তো সে মানে আবার বলতেও ভয় পেতেছে তার মাকে, কেন সে তো মোটামুটি মানে মানে একটা ইয়াং ছেলে, টিনেজ, ঘুরে ফিরে বন্ধুদের সাথে আড্ডা মারে, মাকে বলবে এটাও তার ভয় লাগতেছে। তো যাই হোক, সন্ধ্যার পরে সে যখন নাকি পড়তে বসে, কারণ তার তো আবার ভর্তি আছে, সামনে ভর্তি হইতে হবে, কলেজে ভর্তি হইতে হবে, জন্য পড়াশোনা করতে বসে। তো অনেকক্ষণ পড়াশোনায় ডুবে গেছিল নাবিল, কিন্তু শরীরটা কেমন জানি ভালো লাগতেছে না, তার ম্যাচ ম্যাচ করতেছে, দুর্বল লাগতেছে। এই সময় সে মানে অনেক মানে তখন কিন্তু রাত প্রায় 9:30 10টার মতো বাজে, এরকম সময় সে হঠাৎ করে আবার সেই ফুলের ঘ্রাণটা তার ঘরের মধ্যে পায় খুব ডিপ ভাবে, এবং তার কাছে মনে হয় তার পেছনে কেউ দাঁড়ায় আছে, তার চেয়ারের পিছনে। তো সে যখন এরকম মাথা ঘুরায় সেই সময় তার সেন্স চলে যায়, তার আর সেন্স কিছু মনে নাই। তো যখন সেন্স ফিরে তখন সে নিজের আবিষ্কার করে যে সে ফ্লোরে পড়ে আছে, তাদের ফ্লোরের মধ্যে সে শুয়ে আছে, এবং তার টেবিল ল্যাম্প জ্বলতেছে, ঘরের মধ্যে কেউ নাই, এবং কোনো স্মেল ওই যে সেই ফুলের ঘ্রাণ পেয়েছিল সেটাও নাই। কিন্তু সে অসম্ভব রকম মানে মাথা হেডেক ফিল করে, মাথাটা কেমন ভারী হয়ে আছে, এবং শরীরটা কেমন জানি লাগতেছে, ম্যাজ দুর্বল, সে উঠতে পারতেছে না এরকম লাগতেছে। তো সে অনেক কষ্টে উঠে সে মানে হেঁটে হেঁটে রুম থেকে বের হয়ে যে তার মায়ের রুমে যে নক করে। তো তার মা বলতেছে যে আরে তুমি এতক্ষণ ধরে কি পড়তেছো, আমি তো তোমার ডাকতে যাও, পরে চিন্তা করলাম মনে পড়াশোনা করতেছো, চিন্তা করতেছিলাম যে একটু পর তোমার আমি ধরেই উঠাবো, উঠায় খাইতে নিব, আমি ঘুমায় যাবো, রাত হয়েছে, অনেক রাত হয়েছে, তুমি কি ব্যাপার, আসো খেতে আসো। তো সে বলতেছে যে মা আসলে আমি পড়তে দেখলাম যে আমি এরকম মানে ফ্লোরের মধ্যে মানে পড়ে গেছি, এরকম মনে হলো। তো তার মা বলে কি হয়েছে, তাড়াতাড়ি তার মা উঠে এসে দেখে ছেলের গায়ে টেম্পারেচার বেশি, জ্বর। তো তিনি কেমন যেন একটু ভয় পান, টেনশনে পড়ে যান।
তো ছেলে তিনি তাড়াতাড়ি বলেন যে তুমি যাও বাবা, এদিক নিয়ে যাও, বাথরুমে নিয়ে যা, বলো তুমি অজু করো। তো ছেলেকে অজু করায় তিনি তাড়াতাড়ি ওই পানি নিজে পড়ে মাথায় ছিটায় দেন ছেলেকে, দিয়ে খেতে বসান, খাওয়া দাওয়া খাওয়ায়। বলে যে মানে তখন নাবিল মনে হয় ঘোরের মধ্যে ছিল, তো তিনি বলেন যে তুমি আমার রুমে শুবা, আজকে তোমার রুমে শোয়ার দরকার নাই। তার মা কিছু একটা সেন্স করে আর কি, নাবিলের আম্মা বলে যে তুমি আজকে আমার রুমে শোয়া, তোমার রুমে শোয়ার দরকার নেই। তো নাবিলকে রাতের বেলা, নাবিলও ওই দিন মানে ভয় পাইতেছিল, কেন যে তার মনে একটা ভয় লাগতেছিল। তো সে তার মায়ের রুমে শোয়, সে আর কিছু বলে না। তো সে, তার ভাই আর তার মা তিনজন শুয়েছে। তার মা তার ছোট ভাইকে রাখছে একদম দেয়ালের দিকে, নাবিলকে মাঝখানে রাখছে, আর তিনি শুয়েছেন একদম সামনে। তো ওই দিন যখন ঘুমায় গেছে, নাবিল নাকি এতটাই টায়ার্ড ছিল সে ঘুমায় গেছে, এবং ঘুমের মধ্যে সে মানে উল্টা পাল্টা অনেক কিছু স্বপ্নে দেখতেছিল, মানে মানে যেটার কোনো যোগ সাজস নাই তার জীবনের সাথে, এরকম জিনিস। তো তার মায়ের ভাষ্য, তার মা নাকি হঠাৎ করে ঘুমের মধ্যে ফিল করছে সারা ঘরের মধ্যে একটা ঘ্রাণ, একটা ডিপ ঘ্রাণ সারা ঘরের মধ্যে ছড়ায় গেছে, এবং নাবিলা আম্মার কাছে মনে হয় ঘরের মধ্যে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। তো তিনি সাথে সাথে দোয়া পড়েন, তিনি দোয়া পড়ে তিনি হাতে 3টা তালি দেন। তো তারপর নাকি ওই মানে তালি দেওয়ার পর নাকি ওই যে ঘ্রাণটা আস্তে আস্তে মিলা যায়, ঘ্রাণটার রুমে আসে না। তো নাবিলের আম্মা বুঝে যে কোনো একটা খারাপ জিনিস তার বাসার মধ্যে আসতেছে এবং তার ছেলেকে ফলো করে আসছে, এটা উনি বুঝে ফেলেন। বুঝে ফেলার পর তিনি চিন্তা করেন যে এখন তো কিছু করার নাই, কোনো একজন মানে আলেম বা হুজুরকে এনে ওনাকে বলতে হবে। এগুলো উনি ওই দিনই রাতেই চিন্তা করেন, এবং তিনি তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ঘরটাকে তিনি পবিত্র রাখার চেষ্টা করেন। ছেলের দিকে দেখেন যে ছেলের জ্বর দেখেন একই রকমই আছে, জ্বরটা রেমিশনও যায় নাই। তো যাই হোক, এইভাবে করে পরদিন আসে, দিনের বেলা নাবিলের বাবা ব্যাক করছে, এবং নাবিলের বাবাকে তার মা বলে সবকিছু যে এরকম এরকম ব্যাপার। নাবিলের বাবা বলে যে আগেই তুমি এত কিছু চিন্তা করতেছো, আগে দেখো কি অবস্থা, আর ওই কুকুরের ওখানে যেতে দিও না ছেলেকে, দারোয়ানকে বলো দেখাশোনা করতে, ছেলে যেন না যায় ওইদিকে। কি হয়েছে, নাবিলের বাবাও নামাজ কালাম পড়তো আর কি, তিনি বলতো যে এমনি ওই যে কুকুরকে ছাদে রাখতো, তিনি ঘরে রাখতেন না তিনি। তো তিনি বলছেন যে একটু 2-1 দিন ওয়েট করে দেখো কি হয়, ছেলের হয়তো ভয়ও পাইতে পারে কোনো কারণে। তো এগুলো বলছেন বলে তিনি ওই দিন নাবিলের আব্বা গেছেন বাথরুমে। তিনি ওই দিন উনি শেভ করতেন, তার ওই মোচ গোফ টোফ এগুলো ফেলে দিতেন আর কি। তো তিনি শেভ করতে গেছেন বাথরুমে যে তিনি জাস্ট ঢুকছেন, ঢুকে তিনি রাতের বেলা তিনি ওই গোফ পরিষ্কার করবেন আর কি। তো শেভ করতে গেছেন, জাস্ট রেজারটা তিনি নিয়েছেন, নিয়ে যখন এখানে সামনে তিনি এখানে শেভিং ক্রিম লাগায় তিনি জাস্ট টান দিবেন, এরকম সময় তার বাথরুমের লাইটটা নিভে গেল, মানে ঠুস করে কেটে গেল বাথরুমের। তো উনি জাস্ট লাগাবেন ব্লেডটা, তার আগেই নিভছে। তো তিনি থেমে গেছেন, তিনি চিন্তা করতেছেন যে আচ্ছা কি ব্যাপার। পরে ভাবলেন যে আচ্ছা লাইট তো কেটেই যেতে পারে, দেখি একটা কাজ করি, আপাতত ওই পাশে মানে করিডোরের লাইট আছে ওইটা জ্বালাই দিয়ে গেটটা হালকা করে খুলে আমি চেষ্টা করি, আর নাহলে আমি যে বেসিন আছে ওখানে ডাইনিং স্পেসে বেসিনে যে কাজটা সেরে ফেলি, তারপর লাইট আপাতত অন্য কোনো জায়গা থেকে খুলে লাগাই দিব, এরকম ভাবতেছেন তিনি। এই সময় তিনি জাস্ট গেটটা খুলবেন, এই সময় মানে চোখে আলো আধারে কিন্তু একটু তার শুয়ে আসছে, মানে ইসের মধ্যে মানে মানে এই বাথরুমের ভেতরে চোখে আলো আধারিটা শুয়ে আসছে। তিনি দেখতেছেন বাথরুমে যে ভেন্টিলেটরের কাছ থেকে মনে হলো যে একটা কিছু এরকম ঢুকলো, হাতের মতো লম্বা একটা হাতের মতো কিছু ঢুকে তার ওইখানে যে জিনিসপত্র ছিল নিচে, ওখানে ওই যে পানি রাখার ওইটা যে নাড়া দিল কে জানি। তিনি মানে ভয় পেয়েছেন, তিনি ভয় পেয়ে গেছেন। নাবিলের আব্বা প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি তাড়াতাড়ি দরজার ছিটকানি মানে কোনো মতো খুলে ফেলছেন, খুলে বাইরে আসলেন, করিডোরে আসছেন, এসে লাইট জ্বালায় ওই আলোতে বাথরুমের ভেতরে কিচ্ছু নাই, বাথরুমের ভেতরে কিচ্ছু নাই। তো তিনি বুঝলেন যে সামথিং ইজ রং, কিছু একটা রং আছে বাসায়। তো তিনি তার কাজ সারলেন, ওই বেসিনের দাঁড়ায়, ডাইনিং স্পেসের বেসিনে দাঁড়ায় তার গোফ টোপ উনি ক্লিন করে তিনি তাড়াতাড়ি তার বাসায় তার স্ত্রীকে বললেন যে কিছু একটা রং বাথরুমের মধ্যে এরকম হয়েছে, আসলেই একজন হুজুরের সাথে কথা বলতে হবে, তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো, নাবিলের বড় মামার সাথে বলে, উনি আবার ভালো এগুলো চিনেন আর কি। তো ওই দিনই রাতের বেলা আবার নাবিলের আব্বা চাইছিলেন যে নাবিলকে, তো তখন তো নাবিল আবার তার রুমে শুয়েছে, নাবিলের আব্বা রাতের বেলা বলছেন ছেলেকে যে আমি তোমার চেক করে আসবো বাবা, তুমি ভয় পেও না, চিন্তা করো না। নাবিল আসলে একটু ভয় পাইছে,
তো রাতের বেলা নাবিলের আব্বা নাকি ছেলের রুমের কাছে যখন যান তখন তার কাছে মনে হয় যে নাবিলের রুমের যে দরজার ফাঁকা দিয়ে, মানে যেখানে নাকি ওই যে দরজার নিচে একটু ফাঁকা থাকে না, মনে হচ্ছে যে ওই ফাঁকার মধ্যে তিনি নড়াচড়া দেখতেছেন। মানে কেউ হাঁটলে বা চলাফেরা করলে যেরকম একটা ফ্লোরটা তো সুন্দর করে মোজাইক করা, খুব ঝকঝকা মোজাইক ছিল, মনে হচ্ছে কেউ নড়াচড়া করতেছে হালকা আলো রুমের ভেতরে। আর তিনি বলছিলেন নাবিলকে যে অবশ্যই ডিম লাইট জ্বালায় শোভা ঘরের ভিতরে। তো তিনি এটা দেখে আস্তে আস্তে তিনি গেছেন যে ঘরের মধ্যে কে নড়াচড়া করে, মানে ছেলেকে হাঁটাচলা করতেছে। তো তিনি আর ছেলেকে মানে প্রাইভেসির কথা চিন্তা না করেই তিনি দরজাটা খুলে ফেলছেন, নব ঘুরে খুলে দেখেন ঘরের মধ্যে কেউ নাই, নোবডি ইজ দেয়ার। নাবিল বিছানার মধ্যে ঘুমাচ্ছে একদম। আর সেটা সবচেয়ে অবাক হয়েছেন তিনি, রুমের মধ্যে তিনি ফুলের গন্ধ পেয়েছেন, মানে পুরা ডিপ একটা ফুলের ঘ্রাণ, এটাতে তার সারা শরীর ভারী হয়ে আসছিল। তো নাবিলের বাবা ছেলেকে দোয়া দুরুদ পড়ে যতটুক ফু দিয়েছেন, ফু দিয়ে তিনি অনেকক্ষণ ছেলের আশেপাশে বসেছিলেন এবং মানে চিন্তা করছেন যে এটা তো আসলে খুব উল্টাপাল্টা হয়ে যেতেছে। তো যাই হোক, পরে নাবিলদের বাসাতে নাবিলের বড় মামাকে বলা হয়। তো বড় মামা তার একজন পরিচিত একজন আলেম আছেন, তাকে নিয়ে আসেন। তো আলেমকে নিয়ে যখন আসছেন তখন কিন্তু রাত, আলেম কিন্তু রাত্রে আসছেন, মানে ওনার আসলে অনেক কাজ ছিল, তিনি আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে এবং গভীর রাত্রে 10টার দিকে ওদের বাসা আসছেন। 10টার দিকে সাধারণত মানুষ আসে না, কিন্তু উনি কেন জানেন 10টার দিকে আসছেন। আসার পরে নাবিলের বড় মামা বলছে বাসার সবাইকে যে তোমরা আসো। একজনের মানে দরজা যখন খুলে উনি দাঁড়ানো, পিছনে আলেম দাঁড়ানো, ওনার হাতে আবার এরকম কিছু দেখতেছি কি ডালপালা টাইপের। তো বলতেছে যে তোমরা আসো এখানে, একজন একজন করে একটু আসো সামনে। তো প্রথমে নাবিলের বাবা আসছে, আসার পর দেখা গেল যে আলেম উনি আসলেন, খুব মানে অন্যরকম চেহারা ওনার, সুফি টাইপের, সুন্দর দাড়ি, বড় দাড়ি এবং খুব সুন্দর নুরানি চেহারা। তো উনি এসে সালাম দিয়েছেন, ফার্স্টেই সালাম দিয়ে কথা বলে হাসি মুখে বলে আপনি একটু কাছে আসেন। এসে দেখুন ওনার হাতে বড়ইয়ের ডাল, বড়ই আছে না, বড়ইয়ের ডাল পাতা সহ, এবং বাইরে কিন্তু তখন বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো তিনি নাবিলের বাবাকে ওই বড়ইয়ের ডালটা দিয়ে কি কি দোয়া পড়তে পড়তে তার শরীরের চারপাশে এরকম করে ছোঁয়ায় ঘুরায় বললেন যে আপনি ওই জায়গায় যে দাঁড়ান, পাশে দাঁড়ান। পাশে দাঁড়াইতে দিল, নাবিলের আব্বা পাশে দাঁড়াইলো এবং তারপরে নাবিলের আম্মাকে বললো যে আপনি ওই ডালটা দিল, নাবিলের আব্বাকে বললো যে আপনি একটু আপনার স্ত্রীকে এটা দিয়ে এরকম করে দেন, কিন্তু উনি দোয়া পড়তেছিল। এরকম করে নাবিলের আম্মা তার নাবিলের ছোট ভাইকে নিয়ে মানে ইমনকে নিয়ে ওখানে দাঁড়াইছে এবং তারপরে নাবিলকেও আনছে। এনে নাবিলকে উনি যখন ঝাড়তেছে তার কাছে মানে হুজুরের মনে হলো তার কাছে জানি কেমন কেঁপে উঠছেন দুইবার উনি নাবিলকে ঝাড়তে যেয়ে বসে যে ঝাড়ছি, ঝাড়ে বলছে ওকে দাঁড়া কারণ এখানে। তা আপনারা তিনজন এখানে আর আইসেন না, বাসায় কেউ আসে? বলছে না। বলে আমি আপনার ভাইকে নিয়ে ঢুকতেছি। উনি নাকি ওই ডালগুলা নিয়ে আর একটা লেবু নিয়ে আসছে সাথে করে, এরকম বড় লেবু। তো লেবুটার সাথে আবার ওনার ওখানে একটা এরকম কাটার মতো আছে এরকম। তো উনি ওই গেটের কাছে ঢোকার আগেই নাকি কি দোয়া পড়ে কাটা দিয়ে লেবুটা ফুটা করে লেবুর রস ফেলছে ফ্লোরের মধ্যে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে নাবিলদের বাসা সবাই দেখছে এই রসটা যখন মাটিতে পড়ছে, মানে ফ্লোরে, মানে ইসের মধ্যে ওই মোজাইকের উপর, ওইটা মনে হলো গরম কোনো পাত্রে পড়ছে, ফস করে উঠছে এরকম। তিনি নাকি দোয়া পড়তে পড়তে ভিতরে ঢুকলেন, নাবিলের মামাকে নিয়ে, বড় মামাকে নিয়ে, ওনাকেও শরীর বন্ধ করায় নিয়েছেন আগে উনি। ঢুকে সোজা নাকি উনি প্রত্যেকটা রুমে যে জোরে জোরে দোয়া পড়তেছিলেন এবং মানে অন্যরকম একটা অবস্থা। আসলে উনি ওই যে লেবুর রস দিয়ে নাকি ওই জায়গাটা বন্ধ করে দিয়েছেন, ওই দিক থেকে আর কেউ বেরিতে পারবে না, মানে খারাপ কিছু থাকলে। দোয়া পড়তে পড়তে উনি নাকি শেষ পর্যন্ত যে ঢুকছেন রান্নাঘরে ঢুকে নাকি উনি মানে নাবিলের বড় মামা দাঁড়ায় ছিল বাইরে, উনি জোরে জোরে দোয়া পড়তেছেন। এই সময় নাবিলের মামা একটা কণ্ঠ শুনছে, একদম কথা বলতেছে হুজুরের সাথে। মনে হচ্ছে যে রান্নাঘরের এক কোণা দিয়ে হয়তো জানলার কাছ থেকে কথা বলতেছে কোনো একটা কণ্ঠ, যে কণ্ঠটা অনেকটা মানে কেমন, মানে ঠিক মেয়েলি কণ্ঠ না, আবার একটু পুরুষের মতো না, অথবা কোনো মহিলা মানুষের কণ্ঠ যদি অনেক মোটা থাকে যেরকম হবে, সেই টাইপের একটা কণ্ঠে কথা বলতেছে কোণা দিয়ে। তো হুজুর তাকে জিজ্ঞেস করতেছে কিছু একটা, এবং তিনি সাথে সাথে আবার দোয়াও পড়তেছেন হুজুর, এবং সেটা উত্তর দিচ্ছে। এখন রিপ্লাইয়ের মধ্যে শুধু একটাই শুনতেছিল নাবিলের মামা, ওনাকে কিন্তু ভেতরে আসতে না করছিল, একটাই শুনতেছিল না না, হ্যাঁ, এরকম একটা কথা। তো অনেকক্ষণ এরকম কথা শোনার পর তিনি দেখলেন যে হুজুর অনেকক্ষণ কিছু তেলাওয়াত করলেন ভিতরে। তেলাওয়াত করার পর অনেকক্ষণ পরে চুপ, পুরা শান্ত হয়ে গেল।
একটু পর হুজুর বেরোলেন, বের হয়ে তাই ঘরের মধ্যে তিনি বললেন যে এই বাতিটা জ্বালাও এখানে। তো বাতি নিভাই দিয়েছিল তখন তারা রানিং এক্সপ্রেসে, বাতিটা জ্বালাইলো। বাতিটা জ্বালানোর পরে হুজুর লেবুটা দেখালেন। মানে যেই লেবুটা নিয়ে হুজুর ঢুকছিলেন প্রথম, যেটা থেকে রস চিপড়ায় ফেলছিলেন, সেটা ছিল সবুজ রঙের একটা লেবু, বেশ মানে হৃষ্টপুষ্ট বড়, এরকম মোটামুটি একটা ভালো। তা লেবুটা যে এখন বের করছে, এই একই লেবু কিন্তু ওই যে উনি খোঁচা দিয়ে একটা কাটার মতোই যে খোঁচা দিয়ে ফেলছিলেন, ওই ফুটাটা এখনো আছে। তো লেবুটা হয়ে গেছে কেমন চুপসানো, মনে হচ্ছে যে অনেক পুরনো লেবু যদি রেখে দেয় কোথাও যেমন চুপসায় যায় সেরকম। আর মানে লেবুটার কালারটা ডার্ক হয়ে গেছে, কালচে টাইপের। তো এবং হুজুর তখন ওই যে জায়গা দিয়ে ব্রাশটা ফেলছিলেন ওই জায়গায় ওই যে কাটার মতোই টানছিলেন, বললেন যে এটা একটা খেজুরের কাটা, ওইটা ভরে দেন পুরা, মানে একদম ভালো মতো ঢুকাই দেন। ঢুকাই দিয়ে বলেন যে এই মানে বদ পরি বা খারাপ পরি এটার মধ্যে বন্দি আছে এখন, তো এটাকে ফেলে দিব আর কি, কোথাও ফেলে দিতে হবে, আশেপাশে কোথাও না। মানে এটা হয় ফেলতে হয় মাটিতে অনেক গর্ত করে, অথবা পানির নিচে কোথাও। তো উনি বললেন হুজুর। তো আর নাবিলের মামা জাস্ট চুপ করে থাকলেন, তিনি আসলে কোনো এখানে মতামত দিতে চান না। তো নাবিলদের বাসার সবাইকে ঢোকানো হলো, নাবিলের আব্বা আম্মা সবাইকে। তো তারপরে হুজুর অনেকক্ষণ বসে বাসায় তেলাওয়াত করলেন, অনেকক্ষণ তেলাওয়াত করে তিনি তাদের বাসাটাকে বন্ধ করলেন। বন্ধ করে বললেন যে আমি বাসাটা বন্ধ করছি, এবং আরেকদিন আমি এসে দোয়া দুরুদ পড়ে আমার সাথে মানুষ নিয়ে আসবো, আরো কয়েকজন সাথে, দোয়া দুরুদ পড়ে বাসাটার মধ্যে মানে একদম পার্মানেন্টলি আপনাদের এই ইটা বন্ধ করে দিব। আর আপনার ছেলেকে খেয়াল রাখবেন, যা শুনছি যে ও নাকি এরকম কুকুর নিয়ে এদিক ওদিক যায়, ওকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে যাতে সে উজু করে থাকে, গোসল করে, নাপাকি যাতে না থাকে শরীরে, এটা সবসময় খেয়াল রাখবেন। আর ওকে বাইরে যেতে দিয়েন না, কারণ আপনার ছেলের পিছনে যেটা মানে আসছিল সেটা হচ্ছে বদ একটা পরী। এটা কোত্থেকে আসছে এইটা আমি আপনাকে বলি, এটা কিন্তু আপনাদের ছাদ থেকে প্রথম আসে নাই। তো বলার সাথে সাথে একটু অবাক হয়ে গেল সবাই, বলে আপনার ছেলে এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে এটা ওই যে পিছু নিছে। এবং আপনার কুকুরটা কিন্তু মানে চেষ্টা করছিল, ওই যে ঘেউ ঘেউ যে করছে, ও কিন্তু সবসময় চেষ্টা করছে আপনার ছেলেকে মানে ওইটার থেকে দূরে রাখার জন্য। কিন্তু সে তো একটা পশু, সে তো আর তার ওই ক্ষমতা নাই। সে চেষ্টা করছে বারবার ওয়ার্নিং দিয়ে, তো সে তো প্রভুভক্ত, সে চেষ্টা করছে, বাট সম্ভব হয় নাই। এবং এই বধ পরীটা আপনার ছেলের উপর নজর দিয়েছে, ওখান থেকে কোথায় গেছিল ওকে একটু জিজ্ঞেস করেন। তখন নাবিলকে জিজ্ঞেস করার পর নাবিল নাকি বলে যে ওই যে সে তার বন্ধু ওই যে গিটারের স্ট্রিং আনতে গেছিল একটা বাসা, ওইটা বলে। তো বলে তখন হুজুর বলে যে আমি মানে খবর নিয়ে দেখতে পারি, মানে আমি ইসে যে আর কি মোরাকাবা করে দেখতে পারি, কিন্তু ওই কোনো জায়গার থেকে তার কাছে আসছিল জিনিসটা, এসে এরপরে আসর করছে ছাদের উপরে, যে আপনার ছেলেকে আসর করছে, এবং ও আপনার ছেলেকে একসময় কোনো ক্ষতি করত অথবা নিয়ে যেত। এটা ওদের এই বদপরীদের একটাই থাকে, তারা মানুষকে নিয়ে চলে যায়। এটা অনেকে বিশ্বাস করে না, বাট আপনারা যদি একটু খবর নেন, মানে গ্রাম অঞ্চলে অনেক এরকম ছেলে নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে, এরকম কিন্তু এরকম অনেক খবর আপনার গ্রামে, বিভিন্ন গ্রামে খবর নিলে দেখবেন এরকম নিখোঁজ হয়ে গেছে। আবার শহরেও হয়, শহরেও এরকম হয়, বাট ওই নিখোঁজটা মানুষ বুঝতেও পারে না। গ্রামের ব্যাপারটা বুঝতে পারে, কারণ গ্রামে এই ধরনের জিনিস অনেকে দেখছে ও চোখে। তো যাই হোক, আপনার বাসা বন্ধ করে দিছি। এই বদপরীরও কিন্তু আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু ওখানে আসে, ক্ষতি করার চিন্তা ভাবনা করে। তো সুতরাং কেয়ারফুল থাকবেন, ছেলেকে সাবধানে রাখবেন, ছেলেকে দোয়া কালাম পড়তে বলবেন, এবং ধর্মীয় যে প্র্যাকটিস সেটা যাতে ঠিক মতো করে। একজন মানুষ যদি নামাজ পড়ে সে অনেকাংশে সেফ থাকে এইসব জায়গায়, তাকে মানে এই ধরনের জিনিস সহজে কিছু করতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু আপনার স্ত্রীকেও ক্ষতি করতো, আপনাকেও ক্ষতি করতো, কিন্তু আপনারা যে নামাজ পড়েন আপনাদের পিছনে ওইটা ওরকম করতে পারে না। কিন্তু আপনার ছেলেকে কিন্তু সে অনেকভাবে নজর দিয়েছে, সে নিয়ে যেতই তাকে, তার সাথে সময় কাটায় গেছে সে এসে। তো আমি তাকে বন্দি করছি, এবং আপনারা যদি বলেন এটাকে আমি এইভাবে মাটির নিচে কোথাও করে দিতে পারি, মানে খুব গর্ত করে। সাধারণত এটা করা হয় যে পুরনো কোনো কবরস্থানে অনেক গর্ত করে মাটি সেটার নিচে এটাকে ফেলে দেওয়া হয়, এবং এটাই করে সাধারণত। আর নাহলে অনেক সময় পানির নিচে ডুবায় দেয় অনেকে, কিন্তু সেখানে আবার একটা চান্সেস থাকে বের হয়ে আসার কোনোভাবে। তো যাই হোক, আপনারা যেটা বলেন সেটাই করব। তো তখন নাবিলের আব্বা বলে যে হুজুর আপনার খুশি, আপনি যেভাবে করেন। তো যাই হোক, হুজুরের সব উপদেশগুলো মেনে নেয় তারা। নাবিলকেও বলে যে বাবা নামাজ কালাম পড়বা, আদর যত্ন করে বলে যে ঠিক মতো সবকিছু মেনে চলবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আর হুজুরকে তারা কিছু নজর দিতে চান
নাবিলার আব্বা খুবই অবাকাণ্ড, হুজুর কিন্তু একটা টাকাও তাদের কাছ থেকে নেন নাই। তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, বলেন যে আমি সস্তা করতেছি না জিনিসটাকে, হ্যাঁ আমি আমার উপকার করে, আমি আপনাদের জন্য আজকে উপকার করলাম, কালকে কেউ আমার উপকার করবে, এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত প্রত্যেক মুসলমানের। আমি আপনার থেকে কিছু নিব না। তো হুজুর নাকি কোনো নজরই নেন নাই এবং তিনি চলে গেছিলেন। এরপর নাবিলদের বাসায় আর কিছু ওরকম ঘটে নাই। নাবিলরা ছাদের মধ্যে রাতের বেলা যেত না, ওদের নাবিলকে পাঠাইতো না অ্যাটলিস্ট। তাদের যে দারোয়ান ছিলেন তিনি যে ছাদে দেখাশোনা করতেন কুকুরের। এবং এরপর তো বহু বছর পার হয়েছে জীবনে। নাবিল বিদেশে চলে গেছিল, পড়াশোনা করছে, তার ভাই ইমন সেও বিদেশে যে পড়াশোনা করছে। তো যাই হোক, মানে তাদের জীবন কেটে গেছে। তো সেই একটা ঘটনা তাদের পরিবারের, সেটা ইমন শেয়ার করলো। আমার কাছে বেশ লাগছে, ঢাকা শহরে এরকম কিন্তু অনেক বাসায় এরকম ঘটনা আছে। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন, তার নাম হলো সোহেল। আর সোহেল ভাইয়ের বাড়ি হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা এলাকায়। আমি এর আগেও সোহেল ভাইয়ের কিছু ঘটনা শেয়ার করেছি, ঘটনাগুলো খুবই ভালো ছিল। তো তিনিও যথারীতি আজকে আমাকে একটা ঘটনা শেয়ার করেছেন, আমি তার আজকে একটা ঘটনা শেয়ার করব। আসলে আজকে ঘটনাটা কালো জাদু কেন্দ্রিক। তো আমি সোহেল ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি কোনো কথা না বাড়িয়ে। তো সোহেল ভাইদের গ্রামে একটি ছেলে ছিল, তার নাম হলো আরমান। তো আরমান দেখতে শুনতে মন্দ ছিল না, কিন্তু জেদ ছিল প্রচণ্ড, খুব জেদি টাইপের ছেলে ছিল। তো সে গ্রামের এক সহজ সরল একটা মেয়েটার নাম হচ্ছে নীলা। নীলাকে খুব পছন্দ করত, কিন্তু নীলা তাকে কোনোদিনই পাত্তা দেয়নি, বরং আরমানের উগ্র স্বভাবের জন্য তাকে এড়িয়ে চলতো। তো এক সময় নীলার বিয়ে ঠিক হয়ে যায় অন্য একটা গ্রামে। তো নীলার বিয়ের খবর শুনে আরমান প্রায় পাগল হয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং গ্রামের এক প্রান্তে থাকা এক কুখ্যাত কবিরাজের কাছে যায় এবং লোকমুখে শোনা যেত যে ওই কবিরাজ কুফুরি বা কালো জাদুর কাজ করে। তো আরমান তাকে গিয়ে বলল যে আমি যে কোনো মূল্যে নীলাকে চাই, সে যেন ওই বিয়ে ভেঙে দেয় এবং নীলা যেন তার কাছে আসে। তো কবিরাজ তাকে কুটিল হাসিতে বলল যে কাজটা কঠিন, এর জন্য অনেক কিছু বিসর্জন দিতে হবে তোমাকে, আর মনে রাখিস এই পথে একবার ঢুকলে ফেরার রাস্তা নেই। তো আরমান তার জেদের বসে সব শর্তে রাজি হয়ে গেল। কবিরাজ তাকে একদলা কালো মাটি আর একটা পুরনো লোহার পেরেক দিয়ে বলল যে অমাবস্যার রাতে নীলার বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে এই পেরেকটা মাটিতে পুঁতে দিয়ে আসবি, আর ফেরার সময় একবারও পিছনে তাকাবি না। তো আরমান ঠিক করলো তাই করবে এবং অমাবস্যার কালো রাতে সে চুপি চুপি নীলাদের বাড়ির পিছনে জঙ্গলে গিয়ে পুকুর পাড়ে গেল এবং কাজটা শেষ করে যখন সে ফিরতে শুরু করলো, তখন তার মনে হলো যে চারপাশে গাছগুলো যেন নড়াচড়া করছে, বাতাসের কোনো শব্দ নেই, কিন্তু তার কানের কাছে কেউ একজন খুব নিচু সুরে ফিসফিস করে বলতেছে, ফিরতি পথে কাউকে না কাউকে, এরকম কিছু বলল। তো আরমান ভয়ে কুঁকড়ে গেলেও কবিরাজের কথা তার মনে পড়লো এবং সে পিছনে তাকালো না, কিন্তু সে অনুভব করলো তার ছায়াটা যেন তার শরীরের থেকে অনেক বেশি লম্বা হয়ে আছে এবং ছায়াটা যেন তার সাথে তাল মিলিয়ে চলছে না। তো সেই রাতের পর থেকে আরমান ভাইয়ের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সে কারোর সাথে কথা বলে না, সারাদিন নিজের অন্ধকার ঘরে দরজা বন্ধ করে রাখে এবং গ্রামের লোকজন বলা শুরু করলো যে আরমানের কোনো কঠিন অসুখ হয়েছে, কিন্তু ঘটনা ছিল অন্যরকম। তো আরমান যখনই চোখ বন্ধ করতো সে দেখতে পেত যে নীলা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। নীলার চোখ দুটো ছিল পাথরের মতো সাদা। তো এদিকে নীলাদের বাড়িতেও অস্থিরতা শুরু হলো। কোনো কারণ ছাড়াই নীলার বিয়ে ভেঙে গেল, পাত্রপক্ষ কোনো ব্যাখ্যা ছাড়াই পিছিয়ে গেল, কিন্তু তাতে আরমানের মনে কোনো আনন্দ ছিল না, কারণ সে অনুভব করছিল যে পুকুর পাড়ে যে পেরেকটা সে পুঁতে এসেছিল সেটা যেন এখন তার নিজের বুকেই কেউ গেঁথে দিয়েছে। তো সেই রাতে সে ঠিকমতো ঘুমাতে পারলো না এবং ঘুমের মধ্যে সে অনুভব করলো যে তার বিছানার চারপাশে দিয়ে কেউ একজন খুব ভারী পায়ে
হেঁটে বেড়াচ্ছে। তো আরমান ভয় পেয়ে আবার সেই কবিরাজের কাছে গেল এবং কিন্তু গিয়ে দেখলো যে কবিরাজের কুড়ে ঘরটা পোড়া কয়লার মতো কালো হয়ে আছে, আর কবিরাজ সেখানে নেই। গ্রামের মানুষ জানালো কাল রাত্রে এক প্রচণ্ড বজ্রপাতে কবিরাজের ঘরে আগুন লেগেছিল এবং লোকটা নিখোঁজ। তো আরমান বুঝতে পারলো যে সে এক ভয়ঙ্কর জালে ফেসে গেছে। সে যখন নিজের বাড়িতে ফিরতেছিল তখন ভর দুপুর তার মনে হলো যে বাতাসের মধ্যে কে যেন তার নাম ধরে ডাকতেছে। তো নীলার বিয়ে ভেঙে যাওয়ার পর সে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়লো। তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো এবং সে আবল তাবল বকতে শুরু করলো। আরমান নীলার এই খবর শুনে নিজেকে আর ধরে রাখতে পারলো না। তার মধ্যে এক তীব্র অপরাধবোধ কাজ করতে লাগলো। সে ভাবলো যে নীলাকে পেতে চেয়ে সে এখন মেয়েটার জীবনটাই নষ্ট করে দিচ্ছে। তো সে সিদ্ধান্ত নিল যে পেরেকটা মাটি থেকে তুলে ফেলবে এবং গভীর রাতে সে আবার নীলাদের বাড়িতে পিছনে সেই পুকুর পাড়ে সেদিন গেল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো এতে তার রক্ত হিম হয়ে গেল। যে জায়গাটিতে সে পেরেক পুঁতেছিল সেখানে মাটি ফুঁড়ে অসংখ্য কালো পোকা বের হচ্ছে। আরমান যখন মাটি করতে শুরু করলো সে দেখলো পেরেকটা সেখানে নেই, কিন্তু মাটির গভীরে তার নিজের একটা পুরনো ছবি অর্ধেক পোড়া অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারলো আরমান ভাই বুঝতে পারলো যে কালো জাদু কখনোই একা কাজ করে না, এটা যে করে তার উপরেও সমানভাবে আঘাত আনে। তো আরমান যখন ছবিটা তুলতে গেল তখন তার হাতটা হঠাৎ করে অবশ হয়ে গেল। সে অনুভব করলো তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে এবং চারপাশ থেকে অদৃশ্য কিছু হাত তাকে পুকুরের পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো সে চিৎকার করতে চাইলো, কিন্তু সে অনুভব করলো তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই সে দূরে নীলার ঘরের জানালার দিকে তাকালো এবং দেখলো যে নীলা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা একদম ফ্যাকাশে আর চোখের কোণে কোনো মায়া নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। তো পুকুর পাড়ে সেই অন্ধকার অভিজ্ঞতার পর আরমান কোনো মতে প্রাণ নিয়ে নিজের বাড়িতে সেদিন চলে আসে। কিন্তু বাড়ি ফেরার পর তার জীবনটা পুরোপুরি বদলে যায়। সে লক্ষ্য করলো এখন আর শুধু রাত নয়, দিনের বেলাতেও সে নিজের ছায়ার দিকে তাকাতে ভয় পাচ্ছিল। তার মনে হতো যে ছায়াটা যেন তার শরীরের সাথে নেই, বরং ছায়াটা আলাদাভাবে নড়াচড়া করছে। এদিকে নীলার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। গ্রামের ডাক্তার কবিরাজ কেউ নীলার অসুখ ধরতে পারতেছিল না। আরমান বুঝতে পারতেছিল যে নীলার এই অবস্থার জন্য সেই দায়ী। তো অপরাধ বোধে আরমান প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তো আরমান ঠিক করলো যে গ্রামের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব খুলে বলবে এবং তওবা করবে। কিন্তু আরমান যখন এই মসজিদের দিকে যেতে চাইলো তার মনে হতে লাগলো যে তার পা দুটো যেন মাটিতে আটকে যাচ্ছে, কেউ যেন পিছন থেকে তার জামা টেনে ধরতেছে। তো একদিন বিকেলের দিকে আরমান যখন খুব চেষ্টা করে মসজিদের বারান্দায় পৌঁছালো, ঠিক তখনই তার নাকে সেই পচা কাদার তীব্র গন্ধটা এলো। সে দেখলো মসজিদের সিঁড়ির উপরে অসংখ্য কালো পিঁপড়া সারি বেঁধে উঠতেছে এবং তারা যেন আরমানকে ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। তো আরমান আর সহ্য করতে পারলো না। সে নিজের বাড়ি ফিরে সে পাগলের মতো চিৎকার করতে লাগলো। তো আরমান ভাইয়ের বাবা মা তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখার কথা ভাবতে লাগলেন। কিন্তু আরমান অনুভব করলো সে নীলাকে পাওয়ার জন্য যে অন্ধকার শক্তিকে ডেকেছিল সেই শক্তি এখন নীলাকে নয়, বরং আরমানকেই পুরোপুরি গ্রাস করতে চাইতেছে। তো সেই রাতে আরমানের ঘরের কোনায় বসে দেখলো যে দেয়ালের গায়ে তার নিজের ছায়াটা ধীরে ধীরে দেয়াল থেকে আলাদা হয়ে মেঝের উপর থেকে নেমে আসতেছে এবং তার দিকে এগিয়ে আসতেছে। তো আরমানের ঘরে সেই দেয়াল থেকে নেমে আসা ছায়াটি যখন তার দিকে এগিয়ে আসতেছিল তখন তার করার আসলে কিছুই ছিল না। তো পরের দিন সকালে আরমানের মা ঘরের দরজা জানালা যা খুলে যা দেখলো তাতে চিৎকার করে পুরো গ্রাম কাঁপিয়ে দিল। দেখলো যে আরমান ঘরের এক কোনায় কুঁকড়ে পড়ে আছে, তার গায়ে চামড়া কীরকম কুচকুচে কালো হয়ে গেছে। সে বেঁচে ছিল কিন্তু তার কথা বলার শক্তি পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তার চোখ দুটো ছিল স্থির ঘরের একটা দেয়ালের দিকে, যেখানে আসলে কোনো কিছুই ছিল না। তো একই সময় গ্রামের অন্য প্রান্তে এক অলৌকিক ঘটনা ঘটে। নীলা হঠাৎ করে বিছানায় উঠে বসলো এবং তার শরীর থেকে সেই অদ্ভুত জীর্ণ ভাবটা কেটে গেল এবং সে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো।
মনে হলো যেন কোনো অদৃশ্য বাঁধন থেকে সে মুক্তি পেয়েছে। কিন্তু আরমানের মুক্তি আর কোনোদিন মেলেনি ততক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত আরমানকে আসলে একটা পরবর্তীতে একটা ভালো হুজুরকে দেখানো হয়নি। তো হুজুরকে যখন আরমানের বাবা মা একটা ভালো হুজুরকে দেখায়, তো বলে যে আপনার ছেলে এই ধরনের কাজগুলো করেছে। তো আসলে ওই কবিরাজটা চলে যাওয়ার কারণে দেখা যায় যে এখন ওই কালো জাদুর প্রভাবটা ওই মেয়েটার কাছে থেকে মুক্ত হয় আমার কাছেই চলে এসেছে। তার কারণে আপনার ছেলে এই অবস্থা। তবে চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক হবে, কিন্তু সময় লাগবে। তো এইভাবে প্রায় হলো 6টা মাস কেটে যায়। সেই হুজুর প্রায় এসে তাকে লুকাইয়া করেন এবং চলে যান। এবং তিনি জানান যে যেহেতু আসলে এটা কালো জাদুর বিষয়, আসলে এটা একদিনই ঠিক হবে না, এটা ঠিক হতে সময় লাগবে, এই প্রভাবটা কাটাতে অনেক সময় লাগবে। তো এভাবে 6 মাস চলে যাওয়ার পর আরমান ভাই যখন সুস্থ হন, তো তখন তিনি এই ঘটনাগুলো তার পরিবারকে জানান যে কি থেকে কি হয়েছিল। তো এরপর থেকে আসলে আরমান ভাই শারীরিকভাবে অসুস্থ থাকলেও পরে তিনি ধীরে ধীরে সুস্থ হন এবং তিনি তওবা করে নেন যে জীবনে আর কোনোদিন এই কালো জাদু বা এগুলো ধারে ঘষে যাবেন না। তো আল্লাহর রহমতে এরপর থেকে তিনি সুস্থ আছেন, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তো রাসেল ভাই, এটাই ছিল একটা কালো জাদু, একটা ভয়ানক ঘটনা। আমি জানি না ঘটনাটা আপনার কাছে বা আপনার শ্রোতাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল, যার কারণে শেয়ার করা। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।